ওকে, আজকে আমরা শিখবো হলো ভাইয়া সেশন কেমনে ইউজ করব, ফরেক্স মার্কেটে কোন কোন সময়ে সেশন অন হয় এবং হাই ভলিউমের টাইম ফ্রেম কখন 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 আমরা হাই ভলিউমে ট্রেড করতে পারবো এবং কোন কোন সিচুয়েশনে আমরা যা ফরেক্স ট্রেডিং করতে পারবো মানে সেশন অনুযায়ী। দেন ইন্ডিকেটারের যতগুলো পার্ট ছিল ওগুলাও দেখবো। ইভেন এই স্ট্রং এবং উইক পুল ব্যাকগুলো কেমনে বের করবেন, কারণ আমরা তো জানি মার্কেট যদি একটু উপরে যায় তাইলে নিচ থেকে আবার পুল ব্যাক নেয়, বাট এই পুল ব্যাক একটা জোন আছে, স্ট্রং একটা উইক একটা, যেমন মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, এইখান থেকে মার্কেট পুল ব্যাক নিয়ে উপরে যাবে, হ্যাঁ ঠিক আছে বুঝছি। বাট আমি যদি এই জায়গা থেকে এন্ট্রি নেই তাইলে তো দেখা গেছে আমার এই জায়গাটাতে আমি মুভমেন্টটা ধরতে পারলাম না, তাই তো? এখন এই মুভমেন্টটা কেমনে ধরতে পারবো না ধরতে পারবো এই জিনিসগুলো আজকে দেখবো ইনশাআল্লাহ। তাহলে সবার আগে শুরু করবো হলো আমরা ইন্ডিকেটর দিয়া। ইন্ডিকেটর যেগুলা যেগুলা বাকি ছিল ওগুলোর মাধ্যমে আমরা শুরু করি, দেন আল্লাহর রহমতে ইনশাল্লাহ আরও বহুত কিছু শিখবো না। বাট আজকের ক্লাসটা ইম্পর্ট্যান্ট, খেয়াল করেন। আর আজকের ক্লাসটা শেষ হইলে আপনাদের কালকে বন্ধ থাকবে ইনশাল্লাহ। কালকে এবং প্র্যাকটিস করার পরে পরশুদিন আপনাদের একটা কল থাকবে, ভিডিও কলের মাধ্যমে একটা ক্লাস থাকবে, মানে এক কথায় প্রবলেম সলভিং ক্লাস থাকবে, যে আমাদের প্রবলেমগুলো আছে ওই প্রবলেমগুলো আমরা কেমনে সলভ করতে পারবো, বা আপনাদের যার যার প্রবলেম আছে এগুলো সব লিস্ট করবেন। এগুলা সব লিস্ট কইরা যারটা ভ্যালিড সবার আগে নিজেরা গ্রুপের ভিতরে ডিসকাস করবেন। যদি মনে হয় যে হ্যাঁ গ্রুপের ভিতরে প্রবলেমগুলো সলভ হয়ে গেছে, পারে উনি সলভ করতে পারে নাই, তাহলে ওগুলা আপনি সুন্দর করে টেক্সট আকারে লেখা অথবা যেমনি পারেন একটা স্ক্রিনশট দিয়া গ্রুপে দিয়ে রাখবেন। ওই গ্রুপ থেকে সবারটা নেওয়া হবে। দেন ক্লাসের সময় কোনো কোশ্চেন করতে পারবেন না, ওই দিন আমি ভিডিও অন করে রাখবো, শুধু আমরা কোশ্চেনগুলোর উত্তর দিব ইনশাল্লাহ। যার এবার যতগুলো হোক সব দিয়ে দিব ইনশাল্লাহ। এবার ওই ক্লাস 3 ঘন্টা 4 ঘন্টা হোক, সব শেষ। ওই 3-4 ঘন্টা ক্লাস হইলে আপনার যখন মোটামুটি সব কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে, ডাউটগুলো দূর হয়ে যাবে, দেন আমরা আবার ফ্রেশ 4টা ক্লাস নিব। দেন আল্লাহর রহমতে আশা করি ভালো কিছু হবে। সো কালকের ক্লাসটা ভালোভাবে করার পরে যার যত ধরনের কোশ্চেন থাকবে সব কোশ্চেন লিখা গ্রুপে দিয়ে রাখবেন। আগে একটু ট্রাই করবেন, কারণ আপনার সিলি কোশ্চেনের জন্য যদি দেখা গেছে অনেকগুলো সময় লস হয়ে যায়, আপনারও লস আমারও লস, তাই তো? সো নিজেরা যেটা সলভ করা যায় ওইটা নিজেরা সলভ করবেন। যদি না করা যায় তখন দেখা গেছে যে আমরা এমনি ক্লাস নিব 100%, বাট তখন দেখা গেছে যে আমরা অফিসিয়ালি ক্লাস নিলাম। ওকে, তাহলে আমরা সবার আগে শুরু করবো হলো ইন্ডিকেটর দিয়া। আচ্ছা, ইন্ডিকেটরের মানে কি গত ক্লাসে আমরা জানছি। ইন্ডিকেটরগুলো হইলো আমাদের ভালো ট্রেডগুলো খুঁজতে সহযোগিতা করে, দ্যাটস ইট, আর কিছুই না। ইন্ডিকেটরের মাধ্যমে আমরা অনেক ভালো ট্রেড খুঁজতে পারি, তাই তো? তাইলে গত ক্লাসে আমরা কিছু ইন্ডিকেটর দেখছিলাম, আজকেও আমরা কিছু ইন্ডিকেটর দেখব। এই জায়গাটার একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন। আফটার ক্লাস শেষ হইলে যখন এটা ইউটিউবে পাঠাবো আপনাদের দেওয়ার জন্য, তখন এই জায়গাটা স্ক্রিনশট দিয়ে রাখবেন। সেম জিনিসগুলো সার্চ করবেন, চলে আসবে। ওকে, আর এটা তো লিঙ্ক কপি করা যায় না, যে লিঙ্ক কপি করে আমি গ্রুপে দিয়ে দিব, সম্ভব না। সো আপনারা এটা স্ক্রিনশট দিয়ে রাখেন। তাহলে সবার আগে যেটা শুরু করব এডিএন, বুঝছেন? ওকে, এডিএক্স দিয়ে শুরু করব। এডিএক্স জিনিসটা কি? এটা হইলো জাস্ট এইটার মাধ্যমে আমি ট্রেন্ডের ফ্লো বের করতে পারবো, বুঝছেন? একটা ট্রেন্ড কতটুক স্ট্রং এই জিনিসটা বের করতে পারবো আমি এডিএক্স এর মাধ্যমে। এখন বের করতে পারবো বলতে আমি তো দেখবো প্রাইস অ্যাকশন, ওইটার মাধ্যমে জাস্ট আমার ইন্ডিকেটরের একটু কনফার্মেশন থাকলো, মানে বেটার একটা কনফার্মেশন, তাই তো? এটা আমার জন্য আরও বেটার হবে। তাইলে ইডিএক্স এর ভিতরে দেখেন এই জায়গাটাতে যদি আমি স্ক্রল করি আমার কিছু প্রপার্টিস চালু হচ্ছে, দেখছেন? এই যে এই জায়গাটা যদি স্ক্রল করি কিছু প্রপার্টিস চালু হচ্ছে। এখন এই ইডিএক্স এর ভিতরে 2-3টা নাম্বার একটু বেশি ইম্পর্টেন্ট, বাকিগুলো তত বেশি ইম্পর্টেন্ট না। কেমনে বুঝবো কোন জায়গাটা ইম্পর্টেন্ট? আমি এটার জন্য একটা হরিজন্টাল নেব, অল্ট এইচ। ওকে, এই জায়গাটাতে আমি একটা হরিজন্টাল নিলাম। এখন দেখেন এই জায়গাটাতে 20-র কাছাকাছি যখন থাকবে মার্কেট, তখন মার্কেটটা কাইন্ড অফ সাইডওয়েজ থাকবে, মার্কেটে তুলনামূলক ভলিউম কম থাকবে, বুঝছেন ভাই? ইন্ডিকেটরের ভিডিওগুলো বহুত ইম্পর্ট্যান্ট, এবং আমি একদিনে 4-5টা ইন্ডিকেটরের বর্ণনা দিয়ে দিই, যেটা একদমই ঠিক না, বাট কিছু করার নেই, আমাদের তো টাইম বাউন্ডিং আছে। সো আপনারা একটু সময় নিয়ে প্র্যাকটিস করেন, কারণ ইন্ডিকেটরের মাধ্যমে আপনি বহুত ভালো কনফার্মেশন পাবেন। ওকে, নিজের উপর কনফিডেন্স বাইরে যাবে, কারণ আমরা সবাই কিন্তু অ্যালগো ট্রেডার, আমরা একা ট্রেড করি, আমরা সবাই, তাই তো? মানে একা যেহেতু ট্রেড করি আমাদের কনফার্মেশন দেওয়ার জন্য কেউ থাকে না। আমি একটা উদাহরণ দিই না মাঝে মধ্যে, যে আমরা একটা পিকচার তুইলা এডিট করার পর যদি কাউরে বলি যে দেখতো মামা কেমন হয়েছে, কেউ যদি বলে যে হ্যাঁ পিকচারটা সুন্দর হয়েছে,
তখন আমরা ওইটা যে কোনো জায়গায় আপলোড করতে পারি নির্দ্বিধায়, কারণ আমি একটা কনফার্মেশন পাইছি। যদি না পাই তাহলে আমার মনে হয় এই ব্ল্যাক অ্যান্ড হোয়াইট হয়ে গেল, এইখানে চুলের কালারটা একটু ডিফারেন্ট করি, সো একটা ঝামেলা। সো ইন্ডিকেটার আপনারা ভালোভাবে ইউজ করতে পারলে আল্লাহর রহমতে ভালো ধরনের কনফার্মেশন পাবেন। আর একটা কথা, আপনারা একটু কষ্ট হইলেও আমার ইউটিউবের ভিডিওগুলো দেখবেন। কেন দেখবেন? কারণ ব্রেকআউট ব্রেকডাউন নিয়ে আমি আপনাদের ক্লাস করাইছি। এখন ওইখানে আমি যখন ক্লাস করাই ইউটিউবে একটু ডিফারেন্টভাবে ডিফারেন্ট সাইকোলজি চলে আসে, কারণ আমি একটা টাইমে চাইলেও মার্কেটের 1000টা সাইকোলজি বলতে পারবো না। সো ডিফারেন্ট আমার গত ব্যাচের অনেকগুলো মানুষ আছে যারা এই ব্যাচে জয়েন হয়েছে, মিনিমাম 30 থেকে 40 জন, বুঝছেন? সো এগুলা বারবার আসে কারণ সাইকোলজিগুলো বুঝে। এক এক সময় এক এক ধরনের সাইকোলজি, আমি চাইলেও একটা ক্লাসে অনেক ধরনের কথা বলতে পারি না। সো আপনারা নতুন ভিডিও আপলোড হয়েছে ব্রেকআউট ব্রেকডাউন দেখেন, আশা করি আপনাদের যে নলেজ আছে ওইটার মাধ্যমে আপনি ভালো একটা বেটার কনফার্মেশন পাবেন। এই আমার ভিউ হবে এই জন্য বলি নেই, হয়তো এখান থেকে 100 জন মানুষ যাইতে পারে, 100টা ভিউ আমার চ্যানেলের কিছুই হবে না, বাট আপনাদের লাভ হবে, কারণ ডিফারেন্ট ডিফারেন্ট সাইকোলজি এক এক সময় কাজে আসে। সো আপনার যদি সময় থাকে একটু দেখে নিন, আল্লাহর রহমতে আপনাদের সুবিধা হবে। তাহলে আমরা এডিএক্স শিখবো, ওকে? তাহলে সবার আগে কি করব, এখন এই এডিএক্সটারে আমি একদম সমান 20-তে বসাইতে চাচ্ছি। কেমনে বসাবো? রাইট ক্লিক করব, এই যে এইখানে সেটিংস আসবে, সেটিংস এই যে এই হরিজন্টালের উপর রাইট ক্লিক করব, সেটিংসে যাব, এখান থেকে কই যাব, কোঅর্ডিনেটে যাব। দেখেন কোঅর্ডিনেটে কত দেওয়া আছে, 20 দেওয়া আছে, বাট আমি যদি এইখান থেকে কোঅর্ডিনেটে 10 দিই, আমার এই হরিজন্টাল লাইন একদম বরাবর টেনে যাইয়াই বসবে। এখন অনেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করবে, মাঝে মধ্যে সঠিক জায়গায় বসে না। এটা নট অনলি এইখানে, আপনি এইখানেও যদি কোনো কিছু করেন, ধরেন আপনি এইখানে কোনো একটা কিছু করছেন এক্স্যাক্ট একটা প্রাইজের উপরে, এক্স্যাক্ট এটা এখন কাজে দিবে না, ফরেক্সে কাজে দিবে যখন পিপ খুঁজবেন, বুঝছেন? এক্স্যাক্ট একটা প্রাইজের উপরে আপনি এইটা কন্ট্রিবিউট করতে চাচ্ছেন, তখন আপনি এটা কাজে দিবে। এখানে ঢুকবেন, সেটিংসে ঢুকবেন, কোঅর্ডিনেটে ঢুকবেন, নর্মালি স্টাইলে থাকবে, বাট আপনি সেটিংসে ঢুকে আপনি যে নাম্বারটা চান, ধরেন আপনি রাউন্ড নাম্বারে ট্রেড নিতে চাচ্ছেন, ওকে? রাউন্ড নাম্বার ট্রেড নেবেন আপনি, এই 1.6 এটা রাউন্ড নাম্বার, তাহলে আমি এখানে দিই, এটা ধরেন আপনি একটা 6 রাউন্ড নাম্বার, আপনি এই রাউন্ড নাম্বারে ট্রেড নেবেন, বা এই রাউন্ড নাম্বারটা আপনার জন্য ভালো একটা সাপোর্ট জোন হইতে পারে। কোঅর্ডিনেট থেকে সেভ দিয়ে দেন, এই যে এটা রাউন্ড নাম্বার চলে গেছে, বুঝছেন? এই যে নিচের এটা এই সুন্দর মতন 1.066600 এইখানে চলে আসছে। সো আপনারা এইভাবে ইউজ করবেন। ডান। তাহলে এই জায়গাটাতে আমি এক্স্যাক্ট কততে 10-এ দিয়ে রাখছি, বাট আমি এক্স্যাক্ট 10-এ দিব না, আমি এক্স্যাক্ট 20-এ দিব। সেটিংসে যাব, কোঅর্ডিনেট 20, ওকে ডান। এটা আমার 20-এ দেওয়া হয়ে গেছে। এখন এই এডিএক্স এর মাধ্যমে আমি শিখবোটা কি? এডিএক্স হইলো একটা ট্রেন্ডের ভিতরে কেমন স্ট্রেংথ আছে এই জিনিসটা দেখায়। এখন এই এডিএক্স এর ভ্যালু যদি 20-এর নিচে থাকে, 20-এর নিচে থাকে বা 22-এর নিচে থাকে, তখন আমি কি ভাববো যে মার্কেটে ভলিউম কম, মার্কেটের ভিতরে মুভমেন্ট কম আসবে, বুঝছেন? আবার এই এডিএক্স যদি 20 থেকে মুভ নেওয়া শুরু করে, তখন বুঝবো যে হ্যাঁ এইটা একটা এইটা ডাউন আপ, কিছু বুঝবেন না আপনি এডিএক্স এর মাধ্যমে, আপনার না ডাউন ট্রেন্ড এটা আপনি বুঝবেন না, আপনি শুধু ট্রেন্ডের ভিতরের স্ট্রেংথটা বুঝবেন, একটা ট্রেন্ডে কতটুকু স্ট্রেংথ আছে ওই জিনিসটা বুঝবেন। যখন কোনো ট্রেন্ড মাঝখানে থাকবে, একটু লঙ্গার টাইম ফ্রেমে যাই, ওকে, ধরেন কোনো ট্রেন্ড মাঝখানে আছে, এই যে 20-এর নিচে আছে, তখন কি হয়েছে, মার্কেটের ভিতরে ফ্লো নাই, বুঝছেন? ওই ট্রেন্ডের ভিতরে জোন নাই। যখনই 20-এর উপরে মুভ নেওয়া শুরু করছে, ট্রেন্ডের ভিতরে জোর নেওয়া শুরু হয়েছে, তার মানে এখন কিন্তু ট্রেন্ডের ভিতরে জোর আছে। অনেকে বলে যে ভাই ইন্ডিকেটর লাইভ ইউজ করে দেখাবেন, টাইম লাগে, বাট যেটা দেওয়া যায় ওইটা আমি দেখাই। এখন দেখেন মার্কেট কিন্তু 20-এর উপরে আছে, তার মানে কি মার্কেটে ভলিউম ভালো, নর্মালের তুলনায় মার্কেটের ভলিউম ভালো। আর এই ভলিউমটা ভালোর পিছনে একটা কারণ আছে, একটু আগে নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে, বুঝছেন? সেশনের ক্লাস সব যখন মার্চ করবেন তখন আপনি বুঝবেন যে হ্যাঁ, একটা দুইটা ভিডিও তো আর আপনি কিছু বুঝবেন না। তাহলে এইখান থেকে দেখেন 20-এর উপরে যদি থাকে, তার মানে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে। এখন এই ট্রেন্ড আপ ট্রেন্ড যাবে না ডাউন ট্রেন্ড যাবে, অনেকে আবার মনে করবে যে এইখান থেকে উপরে যাচ্ছে, মনে হয় আপ ট্রেন্ড, এটা এখন গেছে, বাট নর্মালি আপে যাবে না ডাউনে যাবে, কোনো ঠিক ঠিকানা নাই, বুঝছেন? কোনো ঠিক ঠিকানা নেই। এই দেখেন এইখান থেকে মার্কেট উপরে গেছে, এটা নিচে আসছে, এডিএক্স নিচে আসছে। সো এটা ডিপেন্ড করে শুধু একটার উপরে, ট্রেন্ডের ভলিউমের ক্ষেত্রে। এখন ট্রেন্ড তো আপনি নিজে আইডেন্টিফাই করবেন, এইটা আপনি পারেন, ইভেন আজকে ট্রেন্ড আইডেন্টিফাই করারও ইন্ডিকেটর দেখাবো, সমস্যা নেই। বাট এডিএক্সের মাধ্যমে আপনি স্ট্রেংথটা বুঝতে পারবেন যে কতটুকু স্ট্রেংথ আছে এই ট্রেন্ডের ভিতরে। বর্তমানে যেহেতু এডিএক্স 20-র উপরে আছে, মোটামুটি 25-এর কাছাকাছি, 23-এর কাছাকাছি আছে, তার মানে এই ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে, আপনি এখান থেকে ট্রেড করতে পারেন,
বুঝছেন? এই ট্রেন্ডটা ভালো, কারণ মার্কেট দীর্ঘ সময় সাইডওয়েজ ছিল। সবার আগে তো ডাউন ট্রেন্ড ছিল, দেন অনেকটা সময় সাইডওয়েজ ছিল, দেন মার্কেটে ভালো একটা ফ্লো আসছে। তার মানে ইটস আ ভ্যালিড। আর একটু আগেই নিউ ইয়র্ক সেশন শুরু হয়েছে। একটা সেশন যখন শুরু হয় তখন মার্কেটের ভিতরে প্রচুর পরিমাণে ভলাটিলিটি থাকে, লিকুইডিটি বেশি থাকে, বুঝছেন? কারণ বাইং সেলিং বেশি হয়। তাহলে দেখেন, এডেক্সের ভিতরে যদি মার্কেট 20-এর উপরে থাকে, তাইলে আমি বুঝবো যে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে, ট্রেন্ড যে কোনো একদিকে মুভ নিবে। এখন আপ দিকে মুভ দিবে না নিচে মুভ নিবে, ডাউন নিবে, এইটার জন্য আপনার অন্য ইন্ডিকেটর ইউজ করা লাগবে। ওকে, তাহলে এইটার জন্য আমরা একটা ইন্ডিকেটর ইউজ করব, যেটারে আমরা এখানে নাম দিছি সুপার ট্রেন্ড। এই যে এই জায়গায় আছে সুপার ট্রেন্ড। ওকে, এখন এই সুপার ট্রেন্ড ইউজ করার মাধ্যমে আপনি ট্রেন্ড ফলো করতে পারবেন, যে ট্রেন্ড কেমনে কোন দিকে আগাচ্ছে, বুঝছেন? টাইম ফ্রেম মিনিমাম 10 মিনিটের নিচে দেখবেন না, কারণ একটা ট্রেন্ড কখনোই 10 মিনিটের নিচে হইতে পারে না। দেখেন, আপনার এই জায়গাটাতে এডেক্স কেটে দিই, একটা একটা করে বুঝাই। এই জায়গাটাতে মূলত কিন্তু ভালো একটা সেলিং আসছে, দেখছেন? এখানে ভালো একটা সেলিং আসছে, বাট সেলিং আসলে কি হবে? মার্কেট নিউ ক্যারেক্টার চেঞ্জ করে নাই, এই জন্য ট্রেন্ড কই আপেই আছে। এখন পর্যন্ত এখান থেকে ডাউন ট্রেন্ডের কিছুই পান নাই, যদিও এখান থেকে ভালো মানের সেলিং আসছে। 15 মিনিটের সেলিং হিউজ, 1 2 3 4 5 6 7 8, অলমোস্ট মার ঘন্টা 2 ঘন্টা ডাউনে। তাও অন্য অন্য ফ্যাক্টর ইউজ করার ফলেও দেখতেছে ট্রেন্ড ডাউনে নাই, ট্রেন্ড আপে। যদিও এই জিনিসগুলো আপনারা নিজেরাই সব কিছু করতে পারেন, তাও দেখাই দিলাম, কারণ ইন্ডিকেটর ইউজ করে অনেক স্ট্র্যাটেজি আপনারা নিজেরা বানাবেন। আচ্ছা ভাই, আমরা এডিএক্স দেখছিলাম একটু আগে। ওই এডিএক্স এর মাধ্যমে আমরা কি জানছি? যে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ থাকুক, এই জিনিসটা এডিএক্স এর জন্য ইম্পর্টেন্ট। ওকে, যেখানে আমি ছিলাম ওইখান থেকেই আসি। 20, ওকে। তাইলে মার্কেট যদি 20-র উপরে থাকে, এডিএক্স 20-র উপরে থাকে, তাইলে আমি বুঝবো যে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে। আর এটা কেমনে বুঝলাম? সুপার ট্রেন্ড নামক একটা ইন্ডিকেটর আছে, এই যে সুপার ট্রেন্ড, এইটার মাধ্যমে আমি বুঝলাম যে মার্কেটে মোমেন্টাম আছে। রিজন কি? মার্কেট এখন আপ ট্রেন্ডে, যেহেতু মার্কেট আপ ট্রেন্ডে এবং মোটামুটি এখানে এডিএক্সের 20-এর উপরে মার্কেট আছে, তার মানে মার্কেটের ভিতরে ফ্লো আছে, ট্রেন্ডের ফ্লো আছে। যদি মার্কেট 20-এর নিচে থাকে, তার মানে ট্রেন্ডের ভিতরে ফ্লো নাই, বুঝছেন? ট্রেন্ড এখন মোটামুটি সাইড হয়েছে, এই দেখেন এই জায়গাটাতে মোটামুটি ট্রেন্ড সাইড হয়েছে। তাইলে এডিএক্সটা কাইটা দিই, এডিএক্সটা আর দরকার নেই, আমি এখন সুপার ট্রেন্ড দেখি। এখন সুপার ট্রেন্ড আপনারা একটু আগে ম্যানুয়ালি যে জিনিসটা শিখছেন কয়েকদিন ধরে, ওই সেম জিনিসটা সুপার ট্রেন্ড বলতেছে। মার্কেট 1 2 3 4 5 6 7 8, অলমোস্ট 2 ঘন্টা 15 মিনিটের ক্যান্ডেল, অলমোস্ট 2 ঘন্টা ধরে কিন্তু মার্কেট ডাউনই চলতেছে, বাট এডিএক্স বলতেছে আপ ট্রেন্ড। রিজন কি? রিজন হলো মার্কেট এই জায়গাটাতে হিউজ অ্যামাউন্ট কি আছে, কি বলতে পারবে এটা? ডিমান্ড জোন। এই জায়গাটাতে প্রাইসের ডিমান্ড আছে। একে তো ডিমান্ড, 2 মার্কেট হায়ার হাই বানায় উপরে যাচ্ছে। তাহলে এই হায়ার হাই বানায় যে উপরে যাচ্ছে, এটা আপনি তো নিজে প্লট করে দিলেন, এটা তো ঠিক আছে, বাট আপনি চাইলে ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। কেমনে? এইটার জন্য দেখেন ট্রেন লাইন। ওকে, আমি যদি এখান থেকে ট্রেন লাইন দিয়ে দিই, দেখেন ও আমার ট্রেন লাইন ড্র করে বুঝাই দিচ্ছে যে মার্কেট এখন কোন ডিরেকশনে আছে। এটা একটু লঙ্গার টাইম ফ্রেমে দেখাচ্ছে, আমি এখান থেকে টাইম ফ্রেমটা কমায় দিই 5 মিনিট। দেখেন, তাইলেও আমার দেখাবে ট্রেন্ড কই আছে। এই লোয়ের থেকে এই লো উপরে, এই হাইয়ের থেকে এই হাইটা উপরে। যারা ব্রেক অফ স্ট্রাকচার নিয়ে প্রবলেমে পড়েন, যে ভাই আমি এইটা ড্র করব না এইটা ড্র করব, আপনার হেল্পের জন্য আপনি চাইলে ট্রেন্ড লাইন ইউজ করতে পারেন, বুঝছেন? ট্রেন্ড লাইনের মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে মার্কেটে হায়ার হাই কই হচ্ছে, মার্কেটের লোয়ার লো কই হচ্ছে। ওকে, তাহলে আমি ট্রেন্ড লাইনটা সরাই দিই। এটা শুধু ট্রেন্ড লাইনটা এইভাবে ড্র করছেন, একবার ড্র করছেন। আপনি চাইলে এখান থেকে এই সেটিংসে যায় এটার টাইম ফ্রেমটাও চেঞ্জ করতে পারেন। এইখানে লেফট বার 20টা বার দেওয়া আছে, আপনি বার কমায় দেন, তাইলে আপনি আরও শর্ট আর টাইম ফ্রেমের ভিতরে ট্রেন্ড লাইন খুঁজতে পারবেন। এই দেখছেন, এবার শর্ট আর টাইম ফ্রেমে ট্রেন্ড লাইন চলে আসছে। যে কোনো ইন্ডিকেটরে ঢুকবেন, সবার আগে সেটিংসে ঢুকবেন। এখন আমি এইটাও দিই 10, লেফট রাইট দুইটাই 10 থাকুক। এবার আমারও আসল যে ট্রেন্ড আছে, এই ট্রেন্ডটারে আইডেন্টিফাই করে দিছে। ওকে, মার্কেট এই এল থেকে এই এল উপরে, এই এল থেকে এই এল উপরে। এখন পর্যন্ত মার্কেটে লোয়ার লো হয় নাই। যেহেতু এখন পর্যন্ত মার্কেটে লোয়ার লো হয় নাই, তাইলে এইখানে আমার জন্য এখন পর্যন্ত মার্কেট আপ ট্রেন্ডেই আছে। আর আমি যদি এইখান থেকে সুপার ট্রেন্ড ইউজ করি, সুপার ট্রেন্ডও আমার খুবই ভালোভাবে বলতেছে, যদিও মার্কেটে সেলিং আসতেছে, বাট মার্কেট আপ মুভমেন্টে আছে। ওকে, ওইখান থেকে আমি এডিএক্স এর কনফার্মেশন পাইছিলাম মার্কেটে মোমেন্টাম আছে। রিজন কি? একটু আগে সেশন অন হয়েছে, ওইটা আমরা এখনো জানি না, বাট শুনে রাখি, জাস্ট জানতেছি, এই আজকের ক্লাসেই জানবো। এডিএক্স আমাদের কি কনফার্মেশন দিছে? মার্কেটে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে,
ট্রেন্ড যেই দিকে হোক, এডিএক্স কি কনফার্ম দিবে? স্ট্রেংথ আছে কিনা। যদি 20-এর উপরে থাকে এডিএক্স, তার মানে মার্কেটের ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে। তাহলে এখানে ট্রেন্ডের স্ট্রেংথ আমি মোটামুটি খুঁজে পাইছি এই জায়গাটাতে, ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ বুঝছি। আর 2, এখানে ট্রেন্ড লাইন ড্র করার মাধ্যমে আমি এল, কারণ এক একটা লোয়ার থেকে পরের লোয়ার উপরে, এক একটা হায়ার থেকে মার্কেট হায়ার হাই হয়ে যাচ্ছে। এখন দেখেন এই জায়গাটাতে লোয়ার লো, বাট এই হায়ার হাই তুলনায় এই হায়ার হাইটা ছোট হয়ে গেছে, বাট লোয়ার লো কিন্তু উপরে। তার মানে মার্কেট সাইডওয়েজ তো হয়েছে, বাট মার্কেট স্টিল আপ ট্রেন্ডে আছে। মার্কেট ওর ক্যারেক্টার চেঞ্জ করে নাই। হ্যাঁ, ইন্টারনাল কিছু সিচুয়েশনের ভিতরে সেলিং প্রেশারটা বের হয়েছিল, বাট যেহেতু মার্কেট নিউ লোয়ার লো বানায় নাই, ততক্ষণ পর্যন্ত মার্কেট কি হবে না, ক্যারেক্টার চেঞ্জ হবে না। সেম জিনিস তো আমরা জানি যে মার্কেট এইভাবে বাড়তেছে, যদি মার্কেট এইখানে এসে সাইডওয়েজ হয়, এর মানে কি? এর মানে হলো মার্কেট ইন্টারনাল সিচুয়েশনে, তাই তো। মার্কেট নিচে আসতেছে না, এইখান থেকে চোখ ক্রিয়েট হবে, কারণ এই জোনটারে ভাঙলে। যদি না ভাঙে, এইখান থেকে আমি শর্টার টাইম ফ্রেমে দেখবো এই হাই থেকে এই হাই ছোট, বাট তার মানে কি মার্কেট ডাউন ট্রেন্ড চলে গেছে? না, মার্কেট ওর ক্যারেক্টারেই আছে, কিন্তু শর্টার টাইম ফ্রেমের জন্য ও জাস্ট একটু প্রাইজের কারেকশনটা করতেছে। তাহলে মোটামুটি 3টা ইন্ডিকেটর শেষ। এগুলা জাস্ট লাগাবেন আর সরাবেন। এগুলা নিয়ে আপনার অনেক বেশি মাথা ঘামানোর দরকার নেই, কারণ এই জিনিসগুলো আপনি ম্যানুয়ালি পারেন সব। বাট তাও আমি দেখাচ্ছি, যেমন আপনি যদি অনেকগুলা চার্ট একসাথে ইউটিলাইজ করতে চান, তখন দেখা গেছে আপনার ম্যানুয়ালি খুঁজতে প্রবলেম হইতে পারে, এটা এইভাবে। তখন আপনি ইন্ডিকেটার লাগানোর মাধ্যমে জাস্ট ড্র করে রাখলেন। এখন ফেয়ার ভ্যালু নিয়ে আমরা জানি, এইখানে কই ফেয়ার ভ্যালু আছে, এটা আমরা যদি খুঁজতে চাই তাহলে কী করব? এই যে ফেয়ার ভ্যালু গ্যাপ লাক্সালগো দিব, আমারও মার্কেটে প্লট করে দিবে কই ফেয়ার ভ্যালু আছে। তাহলে আমার জন্য কি জায়গা খুঁজতে সুবিধা হয়ে গেল, ইন্ডিকেটার জাস্ট আমার সুবিধা করলো। এই যে আমি ড্র করে রাখলাম ফেয়ার ভ্যালু, এই যে একবার কাজ করছে ফেয়ার ভ্যালু জোন থেকে, কারণ এই জায়গাটাতে 2টা ফেয়ার ভ্যালু ছিল। তাইলে এইখানে কিন্তু অনেক ভালো মাথা থাকা পরেও এই জায়গাটাতে ফেয়ার ভ্যালু খুঁজে বের করতে পারবে না। সো আমি ইন্ডিকেটর ইউজ করলাম, আমি আমার বেটার কনফার্মেশনের জন্য আমি এগুলো ইউজ করব, কিন্তু আমার ম্যানুয়ালি জানা লাগবে। দ্যাটস ওয়াই আমি আগে ইন্ডিকেটর ক্লাস নেইনি, আগে সব ম্যানুয়ালি শিখাই নিছি, যাতে নিজের উপর কনফিডেন্স বাড়ে, বুঝছেন? আর ম্যানুয়ালি পারলেই আপনি প্রাইজ অ্যাকশন পারবেন, তা না হলে প্রাইজ অ্যাকশন পারবেন না। এখন আপনার কাছে সব ইজি মনে হবে। এখন আমি যদি এই জায়গাতে ফেয়ার ভ্যালু গ্যাপ খুঁজা বের করতে চাইতাম, অনেকটা সময় লাগতো, বাট এখন সময় লাগতেছে না। রিজন কি? রিজন হলো আমি এই জিনিসগুলো মারছি। এখন আপনার অর্ডার ব্লক খুঁজতেছেন, আপনার একটু অর্ডার ব্লক লাগবে, কোন জায়গায় অর্ডারটা ব্লক হয়েছে দেখতে চান। ওকে, দেন এই যে অর্ডার ব্লক লাক্সালগো শেষ, আপনারাও দেখাই দিছে কোন জায়গায় অর্ডারটা ব্লক হয়েছে। এখন এইখানে কিসের অর্ডার ব্লক হয়েছে কি বলতে পারবেন? এই জায়গায় অর্ডারটা কই ব্লক হয়েছে? এই যে এই ক্যান্ডেলের এই জায়গাটাতে অর্ডারটা ব্লক হয়ে রয়েছে। এইখানে আমরা অর্ডার ফ্লোর ক্লাসে জানছিলাম যে মার্কেট যখন সাইডওয়েজ হবে, মার্কেট যখন এমন হবে, অর্ডারটা ব্লক হয়েছে। হ্যাঁ, ইটস আ ভ্যালিড, এটা ভ্যালিড। আবার এই অর্ডার ব্লকের আরও একটা মাধ্যম আছে, যেটা কি, যেই জায়গাটা থেকে মার্কেটটা নিচে যায় নাই, ওইটাই আপনার অর্ডার ব্লক। এখন ওইটা হইতে পারে আপনার এই টাইপের জোন, বা ওইটা হইতে পারে একটা সিঙ্গেল ক্যান্ডেল, কোনো সমস্যা নেই। মানে আপনার ফান্ডামেন্টাল বোঝা লাগবে অর্ডার ব্লকের। অর্ডার ব্লক মানে কি? যেই জায়গাটা থেকে অর্ডারটা ব্লক হয়েছে, এখন এই জায়গায় অর্ডার ব্লক হয়ে আছে, কারণ এইটার নিচে এখন পর্যন্ত মার্কেট যায় নাই, বুঝছেন? এইটার নিচে এখন পর্যন্ত মার্কেটে যায় নাই, এই জন্য এটা অর্ডার ব্লক হয়ে আছে। এখন এটা আপনি চাইলে জোন হিসাবেও বানাইতে পারেন এইখান থেকে, আবার আপনি চাইলে শুধু একটা সিঙ্গেল ক্যান্ডেলেও অর্ডারটা ব্লক করতে পারেন। মানে একটা জায়গা যদি শুরু হয়, অর্ডার ব্লকটা ড্র কেমনে করবেন দেখেন, বা এটার ফান্ডামেন্টাল কেমনে জানবেন? মার্কেট এইভাবে উপরে যাচ্ছে, একটা জায়গা থেকে ফ্লো আসছে, যেহেতু ফ্লো আসছে, এখন দুইভাবে অর্ডার ব্লক তৈরি করতে পারবেন। একটা হলো ফুল জোনটা নিয়ে আপনি অর্ডার ব্লক তৈরি করতে পারবেন, এই পুরা জোনটার একটা অর্ডার ব্লক বানাইতে পারবেন। 2, যেই জায়গাটা থেকে প্রাইসটা র্যালি শুরু করছে, ওইটার প্রিভিয়াস ক্যান্ডেলটাও আপনার অর্ডার ব্লক হইতে পারে। ধরেন এইখানে রেড ক্যান্ডেল হচ্ছে, এইভাবে রেড ক্যান্ডেল হচ্ছে, একটা জায়গায় হুট করে বড় ক্যান্ডেল হয়ে গেছে, মানে মার্কেটে ফ্লো চলে আসছে। তাহলে এইটা হলো একটা অর্ডার ব্লকের জোন, মানতেই পারি আমি। বাট এটার আমি ফুল জায়গা ড্র না কইরা, যদি একটা সিঙ্গেল ক্যান্ডেল যেইখান থেকে প্রাইজের ফ্লো আসছে, ওইটারও আমি অর্ডার ব্লক ড্র করতে পারবো, বুঝছেন? তাহলে অর্ডার ব্লক দুইভাবে ড্র করা যাবে। এক, যদি চান আপনি পুরো জোন ড্র করতে পারেন। আরেকটা চাইলে যেই জায়গা থেকে প্রাইজ আর নিচে আসে নাই, ওইটাই হবে আপনার অর্ডার ব্লক জোন, বুঝছেন? তাহলে এইখান থেকে দেখেন আপনার অনেকগুলো অর্ডার ব্লক দেখা দিচ্ছে, যেইখান থেকে প্রাইজ আর নিচে যায় নাই, বা যেইখান থেকে প্রাইস আর উপরে যায়নি। এই যে এটা একটা অর্ডার ব্লক,
এই পুরাটা আপনি চাইলে জোন নিতে পারে, ও জোন নিয়েও করতে পারে, বাট ও চাইলে একটা সিঙ্গেল ক্যান্ডেলও করতে পারে। দেখেন এই জায়গাটা থেকে কি আসছে, লাস্ট বাইং প্রেশার আসছে, এই যে এইটা লাস্ট বাইং প্রেশার, তো এইখান থেকে ওর সেলিং প্রেশারটা আসছে। এবার আপনি চাইলে এই ক্যান্ডেলে অর্ডার ব্লক বানাতে পারেন, এই ক্যান্ডেলে অর্ডার ব্লক বানাতে পারেন। মানে কি, এই জায়গা থেকে লাস্ট সেলিং আসছে, এরপর আর মানে লাস্ট বাইং আসছে, এরপর আর বাইং আসে, তাহলে বাইংয়ের ক্ষেত্রে এই জায়গাটা ব্লক হয়ে গেছে, এটা আপনার অর্ডার ব্লক জোন, বুঝছেন। এখন এইখানে ধরেন নাইগা, বাট আমি অর্ডার ব্লক খুঁজতে চাই এই জায়গাটাতে, কোনটা হবে আমার অর্ডার ব্লক, এই ক্যান্ডেলটা হবে আমার অর্ডার ব্লক। রিজন কি, এই ক্যান্ডেলটার পরে মার্কেট উপরে গেছে আর নিচে আসে নাই। কতক্ষণ এই অর্ডার ব্লক ভ্যালিড থাকবে, যতক্ষণ মার্কেট এই জোনটারে সম্পূর্ণ ভাইঙ্গা না দিবে। যদি ভাইঙ্গা দেয় তাহলে অর্ডার ব্লক শেষ, বুঝছেন। এবার ভাইঙ্গা দেওয়ার পরে তো আমরা সাইকোলজি দেখতেছি, ধরেন মার্কেটে এইখানে একটা অর্ডার ব্লক আছে, এটা হবে না বাট তাও আমি ধরে নিলাম, ধরেন এটা একটা অর্ডার ব্লক, ওকে। বাট এই অর্ডার ব্লক থেকে মার্কেট রিজেকশন নিছে। ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখে আপনি কি বুঝতেছেন, 15 মিনিটের ক্যান্ডেলের রিজেকশন, ইটস আ হিউজ রিজেকশন। এখন আপনি এটার অর্ডার ব্লক না ধরে এটা অ্যাজ আ ডিমান্ড জোনও ধরতে পারেন, এখান থেকে প্রাইসের ফ্লো আসছে, ওইটা ভাইভাও ট্রেড করতে পারেন। আপনার ভিতরে মাল্টিপল থিঙ্কিং করতে পারে, ইভেন আপনার এটা আসেও আপনার ভিতরে, আপনি এতটুকু পারেনও, জাস্ট ইউজ করা লাগবে, আর কিছুই না। তাইলে এখান থেকে কি কি শিখলাম, ট্রেন্ড লাইন শিখলাম, সুপার ট্রেন্ড শিখলাম, দেন আমরা এই জায়গাটা থেকে এডিএক্সটা শিখছি। এবার আমি শিখব রিলেটিভ স্ট্রেংথ ইন্ডেক্স, মানে এটা কি, আরএসআই, সহজে যদি বলতে চাই আরএসআই। এখন এই আরএসআই এর ভিতরে একটা কনফার্মেশন আছে ট্রেডিংয়ের, কি আরএসআই যদি, ওকে, এখানে আরএসআই এর ভিতরে দুইটা ভ্যালু থাকে। কি কি ভ্যালু থাকে, একটা হলো আপনার 70-এর ভ্যালু, আর একটা হলো আপনার 30-এর ভ্যালু। এখন আইডিয়ালি মানুষ বলে যে মার্কেটের ভিতরে যদি 70-এর কাছাকাছি আরএসআই যায়, ওইটা ওভারসোল্ড অবস্থায় হয়ে যায়, ওইখান থেকে অনেক বেশি সেলিং হয়ে গেছে না বা বাইং হয়ে গেছে। যদি মার্কেট 70-এর আশেপাশে থাকে, মানুষ বলে যে এই জায়গাটা থেকে অনেক বেশি বাইং হয়ে গেছে, তখন এইখান থেকে সেলিং আসবে। আবার মার্কেট যখন 30-এর নিচে চলে যায়, তখন মানুষ বলে এইখান থেকে অনেক বেশি সোল্ড হয়ে গেছে, এবার বাইং আসবে। তার মানে 30 যে লেভেল, এটা হলো ওভারসোল্ড, মানে অনেক বিক্রি হয়ে গেছে, এবার কিনবে মানুষ, এখান থেকে আপ ট্রেন্ড শুরু হবে। 30 থেকে মার্কেটের আপ ট্রেন্ড শুরু হবে, এবং 70 অথবা 18 থেকে মার্কেটে ডাউন ট্রেন্ড শুরু হবে। এখন এইটা কতটুকু ভ্যালিড, এটা ডিপেন্ডেবল হইলো মার্কেটের ভিতরে অন্য অন্য যত ফ্যাক্টর আছে ওগুলোর উপরে। আপনার মুভিং অ্যাভারেজ এক ধরনের কনফার্মেশন দিচ্ছে, আপনার নিজস্ব যা যা দেখতেছেন বস চোখ, এগুলো এক ধরনের কনফার্মেশন দিচ্ছে, বাট আপনার আরএসআই এক ধরনের কনফার্মেশন দিচ্ছে। আপনি তো চাইলে ট্রেড করতে পারবেন না, কারণ আপনি প্রাইস অ্যাকশন বুঝেন। বাট আরএসআইটা আইডিয়ালি মানুষ বলে 70-এর আশেপাশে যদি যায়, তাইলে এখান থেকে সেলিং আসে। দেখেন এখান থেকে সেলিং আসছে, আসে নাই। এখন এগুলা তো ল্যাগিংস, সবগুলোতে এক একটা ল্যাগিং ইন্ডিকেটর, বাট অনেক অনেক সময় আরএসআইয়ের মাধ্যমে আপনি স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন, যেমন মুভিং অ্যাভারেজের মাধ্যমে একটা স্ট্র্যাটেজি আছে, আফটার ক্লাস দেখাই দিচ্ছি আজকেই। এটা একটা স্ট্র্যাটেজি, এই স্ট্র্যাটেজি ফলো করে আপনি ট্রেড করতে পারবেন। এটা আমার ইউটিউবের ভিডিও আছে, বাট আমি দেখাই দিব না আজকে ফরেক্স মার্কেটে এটা কেমনে কাজ করে। তাইলে এতটুকু মনে রাখেন, আরএসআই 70 জন মানে হইল ওভারবট, মানে অনেক বেশি বাইং হয়ে গেছে। যদি আরএসআই 70-তে থাকে, তখন আপনি চিন্তা করবেন এবার এইখান থেকে সেলিং আসবে, কারণ বাইং অনেক বেশি হয়ে গেছে। রিজন কি, মার্কেট উপরে যায়, বাট কতক্ষণ উপরে যায়, ও তো নিচেও নামবে। তাহলে আইডিয়ালি মানুষ বলে 70-এর কাছাকাছি গেলে নাকি এখান থেকে সেলিং আসে, বাট আমি এটা বিলিভ করি না। আমি আদার্স ফ্যাক্টরগুলোর উপরে ডিপেন্ডেবল হওয়ার পর এটার কনফার্মেশন পাই। শুধু একটা জিনিসের কনফার্মেশনে কখনোই কোনো ট্রেড নেওয়া ইম্পসিবল, সম্ভব না। তাইলে মানুষ ওই সেম একটা জিনিস দেখেই 1000টা ট্রেড নিত, বুঝছেন। তাহলে আরএসআই 70 মানি ওভার বট, বেশি বাই হয়ে গেছে। আরএসআই 30 মানি ওভারসোল্ড, অনেক কম সেলিং এখন এখান থেকে আসবে, কারণ এখান থেকে এখন বাইং আসবে। ওকে, তাহলে আরএসআইটাও সরাই দেই। এবার আরেকটা ইন্ডিকেটর দেখবো, বলিঞ্জার ব্যান্ড। হোয়াট ইজ বলিঞ্জার ব্যান্ড? বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে কি দেখতেছেন? এখন এই বলিঞ্জার ব্যান্ডের মাধ্যমে আপনি এই জায়গাটাতে 3টা দাগ দেখতেছেন। এইটা একটা দাগ, এইটা একটা দাগ, এইটা একটা দাগ। এখন এই 3টা দাগের ভিতরে পার্থক্য কি? মার্কেট যদি একদম উপরে যায়, তখন এটার কি বলে? আপার ব্যান্ড। তাহলে বলিঞ্জার ব্যান্ডের যে 3টা দাগ আছে, এই 3টা, একটা হলো আপনার আপার ব্যান্ড, আর একটা হলো আপনার লোয়ার ব্যান্ড, মাঝখানে যেই জিনিসটা আছে এইটা হলো আপনার মুভিং অ্যাভারেজ। তাহলে কেমনে বুঝবো মুভিং অ্যাভারেজ? দেখেন আমি যদি আরএসআই এর সেটিংসে যাই, এখান থেকে লেন্থ কত দেওয়া,
20 লেন্থ দেওয়া, এখান থেকে SMA দেওয়া। গত ক্লাস আমরা জানছি SMA কি, সিম্পল মুভিং অ্যাভারেজ। ও ডাটাগুলারে কারেন্ট যে ডাটা থাকবে ওই ডাটারে প্রাধান্যতা দিবে না, ও সবগুলো ডাটার গড় বের করবে। তাহলে আমি এখান থেকে EMA দিয়ে দিই, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যখন EMA দিলাম চেঞ্জ হয়ে গেছে, দেখছেন? আবার আমি SMA তে দিই, চেঞ্জ হয়ে গেছে। EMA তে দিই, চেঞ্জ হয়ে গেছে। রিজন কি? এটা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, এটা নতুন ডাটারে সব থেকে বেশি প্রাধান্যতা দেয়। বাট আমরা মুভিং অ্যাভারেজের ক্ষেত্রে জানছিলাম লেন্থ মানে কি, যত লেন্থ থাকবে ততগুলা ক্যান্ডেলের ডাটা ও দিবে। একে তো আপার ব্যান্ড, এটা কি ওভারসোল্ড অবস্থা। লোয়ার ব্যান্ড মানে ওই আপার ব্যান্ড মানে হলো ওভার বাইং অবস্থা, এখান থেকে সেলিং আসবে। লোয়ার ব্যান্ড মানে হলো এখান থেকে বাইং আসবে। ওই সেম RSI এর কনসেপ্ট। উপর থেকে যদি রিজেকশন পান তার মানে এইখান থেকে সেলিং আসবে, ইটস কল আপার ব্যান্ড। ডাউন থেকে যদি রিজেকশন পান এইখান থেকে বাইং আসবে, ইটস কল লোয়ার ব্যান্ড। বাট মাঝখানের যে জিনিসটা এটা কি, এইটা হলো আপনার মুভিং অ্যাভারেজ। এখন এটার প্রুফ কেমনে দিব? দেখেন এখানে 20 লাগানো, আমি একটা মুভিং অ্যাভারেজ নিই। ওকে, ধরেন আমি এখান থেকে মুভিং অ্যাভারেজ নিলাম এক্সপোনেনশিয়াল। এখানে কত দেওয়া? মুভিং অ্যাভারেজ 9 দেওয়া, তো আমি 20 দেই। আছে কোনো চেঞ্জেস আসে? তাহলে যারা যারা দুইটা ইন্ডিকেটর লাগাইতে চান আপনি চাইলে একটা ইন্ডিকেটরও লাগাইতে পারেন। বাট এই বলেঞ্জার ব্যান্ড এবং RSI নিয়ে একটা স্ট্র্যাটেজি আছে, ওইটা আমরা এখন একটু পর দেখতেছি। বাট এইটা বুঝি, তাহলে বলেঞ্জার ব্যান্ডের আপে যেটা থাকে ওইটারে বলে আপার ব্যান্ড, ওইখান থেকে রিজেকশন আসে এবং তখন সেলিং আসবে। আর একটা হলো লোয়ার ব্যান্ড, এইখান থেকে রিজেকশন আসলে মার্কেটে বাইং আসবে। আর মাঝখানে যেটা থাকে এটা হলো মুভিং অ্যাভারেজ। এবার আমি চাইলে দুইটা মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারি, একটাও ইউজ করতে পারি, আপনার ইচ্ছা। এখন স্ট্র্যাটেজিটা কি? এই RSI এর সাথে আমরা বলেঞ্জার ব্যান্ডটা ইউজ করব। কেমনে ইউজ করব? দেখেন, মার্কেট যদি বলেঞ্জার ব্যান্ডের ওভারবট অবস্থায় থাকে এবং যদি এইখানে 70-এ থাকে, বুঝছেন? মার্কেট যদি বলেঞ্জার ব্যান্ডের ওভারবট অবস্থায় থাকে, অনেক বেশি বাইং হয়ে গেছে, এই সিচুয়েশনে থাকে বলেঞ্জার ব্যান্ডের, এবং ওইখান থেকে যদি রিজেকশন আসে আর এইখানে যদি RSI 70-এর কাছাকাছি থাকে, তার মানে ওইখান থেকে সেলিং আসবে। কেন এখান থেকে সেলিং আসবে? রিজন, আপার ব্যান্ড থেকে রিজেকশন পায়। আপনি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলেও বুঝবেন, এখান থেকে নর্মালি ক্যান্ডেল যাচ্ছে, বাট উপরে আইসা রিজেকশন, সেলিং রিজেকশন, রিজেকশন, সেলিং রিজেকশন, সেলিং রিজেকশন, সেলিং রিজেকশন, সেলিং রিজেকশন, দ্যাটস ওয়াই মার্কেট নিচে আসছে। ওকে, এবার এই সেম জায়গা থেকে দেখেন তো, এগুলো কিন্তু একটা ল্যাগিং, এগুলো সব ল্যাগিং, এটা জানেন আপনি। বর্তমান মার্কেটে কি সিচুয়েশনে আছে? মিডল অপশনে আছে। মানে কি, ওভার সোল্ডেও নেই, ওভার বটেও নেই। আপনি যদি চার্টের দিকে তাকান তাইলেও দেখবেন মার্কেটটা মোটামুটি সাইড ওয়েজই আছে। ওকে, এখন এই যে মাঝখানে যে দাগ 50, যদি মার্কেটে এইখান থেকে আপনি দেখেন সাপোর্ট রেজিস্ট্যান্স আপনার মতন কাজ করতেছে, মার্কেটে এইখান থেকে ফ্লো আসতেছে, ফেয়ার ভ্যালু আছে, বা আপনার যত টার্মস অ্যান্ড কন্ডিশন আছে ওগুলো দেখতেছেন যে হ্যাঁ মার্কেটে কাজ করবে, তখন আপনি এইখান থেকে যদি উপরের দিকে মুভ নেয়, মানে 40 তো বর্তমানে 50 আছে, সাইড ওয়েজ আসে। যদি মার্কেট সাইডের উপরে চলে যায়, RSI সাইডের উপরে যায়, আর এই জায়গা থেকে প্রাইস বলেঞ্জার আপার ব্যান্ডের কাছাকাছি না থাকে, অথবা মুভিং অ্যাভারেজের কাছাকাছি থাকে, অথবা লোয়ার ব্যান্ডের কাছাকাছি থাকে, তখন এইখান থেকে আপনি বাইং করতে পারবেন। কেমনে? একে তো মার্কেট RSI 60-এর উপরে, 2 আপার ব্যান্ডের থেকে প্রাইসটা একটু দূরে, তার মানে আপার ব্যান্ড পর্যন্ত কি যায় দেন রিজেকশন নেবে, বুঝছেন? তখন আমি এইখান থেকে বাইংয়ের জন্য ট্রেড নিতে পারবো। তাইলে আবার বলি স্ট্র্যাটেজিটা কি? নর্মাল মুভিং অ্যাভারেজ ইউজ করব, 20 দিয়ে রাখছে, 20 সই, আর এইখান থেকে আপার ব্যান্ড লোয়ার ব্যান্ড দেখবো, RSIটা লাগাবো। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, এখন এইখানে সব থেকে বেশি ফলো হইলো ট্রেন্ড, মার্কেট যদি আপ ট্রেন্ড থাকে তখন আপনি এই সেম জিনিসটা অ্যাভয়েড করবেন, একটু আগে যেই কথাটা আমি বলছি, যদি মার্কেট আপ ট্রেন্ডে থাকে। এখন মার্কেট আপ ট্রেন্ডে আপনি RSI এর কনফার্মেশন পায়া সেলিং নিলেন, এইখান থেকে সেলিং হবে না। রিজন কি? রিজন হলো আপনার মার্কেট আপ ট্রেন্ড। তাহলে RSI এর বলেঞ্জার ব্যান্ড ভ্যালুয়েবল কই? ডাউন ট্রেন্ডে। কেমনে? ডাউন ট্রেন্ডে। কারণ মার্কেট যদি ডাউন ট্রেন্ড থাকে, মার্কেট ডাউন ট্রেন্ড, আর RSI যদি থাকে 40-এর কাছাকাছি, একে তো মার্কেট ডাউন ট্রেন্ড, এবার যদি RSI চলে যায় 60-এ, তার মানে কি মার্কেটে ফ্লো আসছে। আর এবার যদি বলেঞ্জার ব্যান্ডের আপার ব্যান্ড থেকে মুভিং অ্যাভারেজ অথবা আপনার লোয়ার ব্যান্ডের অনেক দূরত্ব থাকে, তখন আপনি এখান থেকে বাইং করবেন ফর আপার ব্যান্ড অ্যাজ আ রেজিস্ট্যান্স নিয়া। রিজন কি? রিজন হলো আপনার প্রাইস তো আপে, বুঝছেন? আপনার প্রাইস আপে, একে আপনার আপনার প্রাইস ডাউনে, সবখানেই ট্রেন্ড কাজ করতেছে। আপনার প্রাইস যখন ডাউনে থাকবে
আপনার এইটা যখন 40-এর কাছাকাছি থাকবে, এখান থেকে যখন সাইডে চলে আসবে, তখন আপনি বুঝলেন যে মার্কেটে বাইং এর ফ্লো আসছে। আপনি চাইলে একটা সুপার ট্রেন্ড লাগায়ও দেখতে পারেন, অথবা একটা এডিএক্স লাগায়ও দেখতে পারেন, তখন যে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ কেমন। ওকে, আমি এখান থেকে আরএসআইটা সরাই, একটা এডিএক্স লাগাই। ট্রেন্ডে তো স্ট্রেংথ নাই, ট্রেন্ড তো স্ট্রেংথ হারাচ্ছে আস্তে আস্তে। খেয়াল করছেন? এই দেখেন মার্কেট 20-এর কাছাকাছি চলে আসতেছে, অলমোস্ট এখন 22-এ আছে, একটু আগে 23-এ ছিল। ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখেও আমি বুঝতেছি মার্কেটে বাইং নেই, মার্কেটে সেলিং নেই, মার্কেট বারবার রিজেকশন নিচ্ছে, সাইডওয়েজ হচ্ছে। অ্যাভয়েড দাম, কারণ আপনার আরডিএক্স এর কনফার্মেশন নেই, এডিএক্স এর কনফার্মেশন নাই, আপনার আরএসআই এর কনফার্মেশন নাই ভালোভাবে। কারণ আরএসআই এর কনফার্মেশন পাইতে হলে আপনার কি করা লাগবে? আপনার ট্রেন্ডের দিকে থাকা লাগবে। মার্কেট তো এখান থেকে আপ ট্রেন্ড, বাট আপনার আরএসআই দেখেন আস্তে আস্তে শুধু নিচেই যাচ্ছে, 48 থেকে 47 গেছে, তাইলে কিন্তু হবে না। মার্কেট আপে থাকতে হবে। ওকে, আপনার আরএসআই 50 থেকে আপে থাকতে হবে। ইভেন আপনার যে সুপার ট্রেন্ড, ও আপনার ভ্যালুয়েবল একটা কিছু দিচ্ছে যে হ্যাঁ এখান থেকে ট্রেন্ডের ভিতরে স্ট্রেংথ আছে। আরও একটা জিনিস করতে হবে, মার্কেটে ভলিউম দেখতে হবে যে কোনো ট্রেড নেওয়ার আগে। এই একটা জিনিস করে রাখেন, মার্কেটে ভলিউমটা দেখেন, হালকা পাতলা ভলিউম না দেখে কিছুই করেন না। দেখেন এখান থেকে সেলিং প্রেশার তো আমি দেখতেছি এই জায়গাটা থেকে, ড্রয়িংটা কাইটা দিই। মার্কেটে এইখান থেকে আমি সেলিং প্রেশার দেখতেছি, বাট ভলিউম আমার কি বলতেছে? ভলিউম বলতেছে মার্কেটে সেলিং নাই। রিজন কি? রিজন হইল ইন্টারনাল যে ক্যান্ডেলটা ছিল, ওই ক্যান্ডেলটা কি এখন পর্যন্ত সেলাররা বিট করতে পারে নাই। এইটা, এই ক্যান্ডেলটারে এখন পর্যন্ত বিট করতে পারে নাই। যদিও আমি এখান থেকে অনেক এগ্রেসিভ সেলিং দেখছি, উপর থেকে রিজেকশন, আমার এইখানে ভ্যালিড না। রিজন কি? এই জায়গাটা হলো আমার জন্য ডিমান্ড জোন, এই জায়গাটা আমার জন্য ডিমান্ড জোন। মার্কেটে এখান থেকে ডিমান্ড আসছে, এখন এই ডিমান্ড জোন থেকে মার্কেট কই যাবে? আপে যাবে। একটু আগে আমার কি ছিল? এই জায়গাটাতে একটা ফেয়ার ভ্যালু ছিল, এই যে একটা ফেয়ার ভ্যালু ছিল। ফেয়ার ভ্যালুরে মার্কেট ভালোভাবে সম্মান করে নেই। তাহলে আমরা জানি, গত ক্লাসে জানছিলাম যে এই জায়গায় স্ট্রং একটা ফেয়ার ভ্যালু থাকবে, অর্ডারটা ব্লক হয়েছে, মার্কেটে ফ্লো আসছে, আসছে না, ফেয়ার ভ্যালু হয়েছে। যেইখানে ফেয়ার ভ্যালু ভালোভাবে কাজ না করবে, ওই জায়গাটা থেকে কি করতে হবে? আমার ডিমান্ড জোন থেকে ট্রেড নিতে হবে। তাহলে ফেয়ার ভ্যালু আমার ভাঙ্গা দিছে, কতটুক ভাঙবে? ডিমান্ড জোন থেকেই তো ভাঙবে। এবার ডিমান্ড জোন থেকে আমার আপে ট্রেড, বাট এইখানে আমি অনবরত ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখলেই আমি উপর থেকে রিজেকশন দেখতেছি, নো প্রবলেম, দেখতেছি উপর থেকে রিজেকশন। মার্কেটের সিচুয়েশনটাতে একটা ক্যান্ডেলই আটকায় আছে, ইটস কল ইন্টারনাল সিচুয়েশন। ফেয়ার ভ্যালু ভাঙছে, এখন পর্যন্ত বাইং এগ্রেসিভ। ভলিউমের দিকে তাকাইলে ভলিউম আমার বারবার ইন্ডিকেট করতেছে যে মার্কেটে ওই পরিমাণে সেলিং নাই যেই পরিমাণে একটা ট্রেন্ডের ভাঙতে লাগে। ওইখানে এডিএক্সে ওর আস্তে আস্তে ক্ষমতা হারাই ফেলতেছে, বুঝছেন? এডিএক্স সুইচিং করে লাগাইতে হয়, এটার রিজন হইলো নাই তো। আমি তো ইউজ করতে পারবো, আপনারা নিয়ে নেবেন ভাই, যারা একটু করতে চান ভালোভাবে। আল্লাহ রহমতে $13-14 লাগে তো 1 মান্থ নিয়ে নেবেন, ভালো। দেখেন ভলিউম দুর্বল, এডিএক্স একটু আগে ছিল 22.90-তে, এখন আসছে 22.19-এ। এডিএক্সে ওর ভলিউম কমায় ফেলতেছে, ট্রেন্ডের ভিতরে ইন্টারনাল সিচুয়েশন চলতেছে, ফেয়ার ভ্যালু গ্যাপটারে কাজ করে নাই, মার্কেট ডিমান্ড জোন থেকে আপের দিকে ছুটবে। বাট আমি দেখতেছি সেলিং প্রেশার, এই যে সেলিং 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 সেলিং, বাট ভলিউম নাই। কি হচ্ছে এখানে? কনভার্জন হচ্ছে মার্কেটের ভিতরে, কনভার্জন ডাইভার্জন বর্তমানে কাজ করতেছে। প্রাইস তো আমি দেখতেছি সেলাররা নিচে নিয়ে আসতেছে, বাট এইখান থেকে মানুষ কিনতে আগ্রহী না, বুঝছেন? এখান থেকে মানুষ কিনতে আগ্রহী না, তখন আমি কি করব? কুল বসে থাকবো। এখন এই জায়গায় আমি ট্রেড নেওয়ার জন্য আরও একটা জিনিস ইউজ করতে পারি, সেটা কি? ফিবোনাক্কি। কেমনি ইউজ করবো ফিবোনাক্কি? দেখেন মার্কেট কোন জায়গা থেকে বাইং আসছে, ফিবোনাক্কি এইখান থেকে বাইং আসছে এই পর্যন্ত। ওকে, কালকে আমরা জানছিলাম মার্কেটের গোল্ডেন রেশিও। মার্কেটের গোল্ডেন রেশিও কি? 0.6, 0.5, 0.7 হলো লাস্ট। 0.7 থেকে মুভ নিচ্ছে, 0.6-এ এসে আটকায় রয়েছে। এইখান থেকে যদি মার্কেটে ফ্লো আসে, এইখান থেকে ভালো একটা বাইং ক্যান্ডেল যদি সবগুলো ক্যান্ডেলের বিট করে দেয়, নির্দ্বিধায় আমরা উপরের দিকে নিতে পারবো। রিজন কি? পুল ব্যাক। রিজনটা কি? পুল ব্যাকটা ভালোভাবে কারেকশন নিয়ে নিচ্ছে। এবার আসি একটু স্ট্রং পুল ব্যাক কোনটা, উইক পুল ব্যাক কোনটা, তাইলে আপনাদের কনসেপ্টটা আরও বেশি ক্লিয়ার হবে। প্র্যাকটিস করেন ভাই, প্র্যাকটিস করেন, উইদাউট প্র্যাকটিস কিছুই হবে না, প্র্যাকটিসটা করেন।
ওকে, এবার আমরা একটু পুল ব্যাক দেখবো, কোনটা স্ট্রং পুল ব্যাক, কোনটা লোয়ার পুল ব্যাক, এটা দেখি, তাইলে ওই ক্যাপচারটা মুভমেন্ট ধরতে পারবো আমরা। ওকে, দেখেন কেমনে বুঝবো কোনটা স্ট্রং পুল ব্যাক, কোনটা লোয়ার পুল ব্যাক? মার্কেট একটা জায়গা থেকে ধাপ করে নিচে চলে আসছে, বুঝছেন? ধাপ করে নিচে চলে আসছে, এটা আমার কি ছিল? ডিমান্ড জোন ছিল, অথবা আপনার বলতে পারেন সাপোর্ট ছিল, যেইটা ওইখানে হচ্ছে। ওকে, তাহলে যেহেতু প্রাইস এত বড় মুভমেন্ট আসছে, এটা আমার জন্য ডিমান্ড জোন, কারণ মার্কেটের ডিমান্ড বাইরে গেছিল বিধায় এত বড় মুভমেন্ট আসছে। এখন একটা প্রাইস হুট করে যদি বাইরে আবার হুট করে নাইমা যায়, তখন এটা আমার জন্য স্ট্রং হবে না। রিজন কি? একটা ট্রেন্ড যদি, যেই মানুষটা দেখবেন অনেক বেশি আগায় যায় না, ও কিন্তু পড়ে গেলে আবার অনেক বেশি ব্যথা পায়, এটা দুনিয়ার নীতি। তাহলে ও এইখান থেকে এত সুন্দর একটা আপ ট্রেন্ডের মুভমেন্ট দিল, সেলার যত তাড়াতাড়ি নিচে নামতেছে ও ওর প্রেশার হারাচ্ছে, বুঝছেন? কারণ ওর যত ক্যাপিটাল ছিল সব শেষ। তার মানে এইখানে যদি স্ট্রং কিছু নিয়ে আসে, চালু চালু, কোনো সুইং থাকে না, জাস্ট এইখান থেকে এই পর্যন্ত বড় কোনো সেলিং ক্যান্ডেল চলে আসছে বা মার্কেটে কোনো নিউজ চলে আসে, বুঝা নিন এটা রং। রং মানে এটা আপনার অনেক বেশি ভ্যালিড পুল ব্যাক জোন না, এটা অনেক বেশি ভ্যালিড পুল ব্যাক জোন না, কারণ এখান থেকে সেলিং প্রেশার আসছে মার্কেটে, এবার এখান থেকে পুল ব্যাক নাও নিতে পারে, এগ্রেসিভ হয়ে গেছে মার্কেট অনেক বেশি, এমন হইতে পারে মার্কেট এইখান থেকে নিচে চলে যাবে। তাহলে এইটা আমার জন্য ভ্যালিড পুল ব্যাক হবে না, কারণ মার্কেট স্ট্রংলি নিচে চলে আসছে, মানে বায়ার অনেক এগ্রেসিভ, সেলার অনেক এগ্রেসিভ, এখান থেকে মার্কেট নিচে যাইতে পারে, রিজন অনেক ভালো একটা এখান থেকে সেলিং চলে আসছে। বাট এইখানে যদি খেয়াল করেন, মার্কেট এইটা হলো আপনার ডিমান্ড জোন, ওকে, বা এটা আপনার অর্ডার ব্লক জোন, আপনি যাই ধরেন, এটা যদি অর্ডার ব্লক হয়, এটা ধরেন আপনার ফেয়ার ভ্যালু। মার্কেট ফেয়ার ভ্যালুর কাছাকাছি আইসা সাইডওয়েজ হয়ে যাচ্ছে, প্রাইজের কারেকশন হচ্ছে, হ্যাঁ ভ্যালিড, যেইখানেই প্রাইজের কারেকশন হবে ওইটা ভ্যালিড জোন, প্রাইজের কারেকশন হইতেই হবে। থাপ করে যদি বেড়ে যায়, ওইখানে একটা ভয়ের কাজ থাকে। তাহলে এখন যখন প্রাইসটা কারেকশন করতেছে, তার মানে সেলাররা যারা আছে ওরা বায়ারের তুলনায় অনেক বেশি এগ্রেসিভ না, কারণ বায়ার তো ডিমান্ড জোন বানায় অনেক তাড়াতাড়ি মার্কেট নিয়ে গেছে উপরে, বাট সেলাররা প্রেশারটা তত দিতে পারতেছে না, দ্যাটস ওয়াই মার্কেটে কারেকশন ফেস তৈরি হচ্ছে, সাইডওয়েজ তৈরি হচ্ছে। এটা আপনার জন্য ভ্যালিড। ক্যান ভ্যালিড? এইখানে প্রাইজের কারেকশন হয়ে আসছে, অনেকক্ষণ সেলাররা ট্রাই করতেছে, মার্কেট নিচে এগ্রেসিভলি নিয়ে আসতে পারতেছে না, তখন আইডিয়ালি এইখান থেকে এই যে পুলব্যাক জোনটা হবে, ইটস আ ভ্যালিড পুলব্যাক জোন। রিজন কি? রিজন হলো মার্কেট এইখান থেকে লোয়ার লো বানায় তো নিচে আসতেছে, বাট সাস্টেইনেবল না, ও অনেকক্ষণ সাস্টেইন করতে পারতেছে না এই জায়গাটাতে, তখন এটা আপনার জন্য একটা ভ্যালিড পুলব্যাক হইতে পারে। বাট একটা জায়গায় হুট করে প্রাইসটা বাইরে গেছে, হুট করে যদি নাইমা আসে, তখন দেখা গেছে যে এখানে প্রচুর পরিমাণে এগ্রেসিভনেস থাকে, মার্কেট ডাউনে নিয়ে যেতে পারে, একটা ঝামেলার জন্য। বাট যেহেতু প্রাইজের কারেকশন হচ্ছে, তার মানে এখান থেকে সেলার তো এন্ট্রি নিচ্ছে, বাট সেলাররা এগ্রেসিভ হইতে পারতেছে না বাইং এর তুলনায়। তখন আপনার এখানে যদি অর্ডার ব্লক জোন থাকে, আপনার এখানে যদি ফেয়ার ভ্যালু থাকে, আপনার এখানে যদি ডিমান্ড জোন থাকে, কোনো না কোনো জায়গা থেকে তো বাইং আসবে, 100% শিওর থাকেন এটা, বুঝছেন? এখন 100% বলতে দেখে অলওয়েজ হবে এমন না, বাট এই সাইকোলজি জানলে আপনি এমনি ট্রেড বুঝে ফেলবেন। ট্রেডিংটাই তো সাইকোলজি, মার্কেটটাই তো সাইকোলজি। চার্ট প্যাটার্ন আপনারা এখন পারেন আল্লাহর রহমতে, অনেক পারেন, অনেক পারেন, যা শিখছেন অনেক কিছু, লাগবে শুধু মার্কেটের ফ্লোটা বোঝা, কোনখান থেকে কোন ধরনের সাইকোলজি আসে, এই সাইকোলজি ট্রেডিংয়ের আসল বিষয়। দেন আবার সেম দশা, মার্কেট এখান থেকে নিচে আসতেছে, হায়ার হাই বানায় নিচে আসতেছে, এখানে একটা চার্ট প্যাটার্নও আছে, এটা ফলিং ওয়েজ বলে, মনে হচ্ছে যে মার্কেট নিচে যাবে, বাট এখানে মার্কেট নিচে যাবে না। রিজন কি? রিজন হইলো এটা একটা ফ্ল্যাগ, ফলিং ওয়েজ ফ্ল্যাগ প্যাটার্ন বলে, আগামী ক্লাসের পরের ক্লাসে আমরা শিখবো এগুলো। এখান থেকে আমি দেখতেছি প্রাইস ওর ডাউন দিকে আসতেছে, বাট প্রাইস তো ফল হচ্ছে না, প্রাইস রাইজিং হচ্ছে, এটা হলো একটা রাইজিং চার্ট প্যাটার্ন, মার্কেট এখান থেকে উপরে যাবে। রিজন অনেকক্ষণ ধরে সেলিং এইখান থেকে প্রেশার দিচ্ছে, বাট মার্কেটে অ্যাক্টিভলি যতটুক নিচে নামানোর দরকার ততটুক নিচে ও নামাইতে পারতেছে না। তখন এইখান থেকে আপনার যদি ফেয়ার ভ্যালু থাকে, ডিমান্ড থাকে, বা কোনো বাইং প্রেশার জোন থাকে, এখান থেকে এগ্রেসিভলি মার্কেট উপরের দিকে যাবে। নর্মাল মানুষ সবাই ভাববে যে মার্কেট নিউ হায়ার হাই বানায়, নিউ লোয়ার লো বানায় নিচে যাচ্ছে, বাট এটাও মাথায় রাখতে হবে মার্কেট নিউ ক্যারেক্টার চেঞ্জ করলে এই পর্যন্ত আসতে হবে, বাট এই পর্যন্ত আসতে আসতে ওর তো ভালো এগ্রেসিভনেস থাকতে হবে। একটা ট্রেন্ড আপে আসে, ওইটার যদি আমি ডাউনে নিয়ে যাই, আমার ভিতরে তো ওই জোরটা থাকতে হবে, বুঝেন নাই? ওই জোরটা তো থাকতে হবে, ওই জোরটা না থাকলে তো আমি ভ্যালিড না, আমি ইনভ্যালিড হয়ে যাব। সো এইখানে ওর ভিতরে জোরটা আছে, বুঝছেন? যেমন বাইং ভালো ক্যান্ডেল হয়েছে, ও এইখান থেকে সেলিং ক্যান্ডেলের মাধ্যমে নিয়ে বুঝাই দিছে যে হ্যাঁ তুমি বাইং যেমন এগ্রেসিভ,
সেলিংও আমি তেমন এগ্রেসিভ, বাট জোন কই, এটা কই হবে? যদি আপ ট্রেন্ডের 3 নাম্বার সুইং এই জিনিসটা হয়, এই 3 নাম্বার পুল ব্যাকে যদি এমন হয় বা 2 নাম্বার পুল ব্যাকে যদি এমন হয়, তখন আপনি বুঝবেন যে এইখান থেকে সেলিং প্রেশার চলে আসছে। রিজন, মার্কেট একটা সার্টেন জায়গা থেকে আপে যায়া দেন আপনি এখান থেকে সেলিং প্রেশার আসছে, তার আগে না। এখন একটা শুরু হয়েছে, এখান থেকে যদি এমন ঠাস করে দৌড় দেয়, তাহলে আপনি কি এখান থেকে ডাউন ট্রেন্ড ভাইবা নেবেন? না, তখন আপনার ডাউন ট্রেন্ড ভাবা উচিত না। রিজন কি? রিজন হইল ফ্রেশ নতুন বায়ার এইখানে এন্ট্রি নিছে। সেলার যদিও প্রেশার দিচ্ছে, বাট বায়ারগুলো প্রেশার অ্যাকুমুলেশন ডিস্ট্রিবিউশনের ফেজের ক্ষেত্রে বা পাবলিক পার্টিসিপেশনের ফেজের ক্ষেত্রে এই সেলিং প্রেশার কোনো কাজেই দেয় না। রিজন কি? রিজন হইল মার্কেটে তত বেশি এগ্রেসিভ সেলিং এখনও আসে নাই, যত বেশি এগ্রেসিভ বাইং আসছে। আশা করি বুঝছেন। সো এই সেমভাবে এইখানে দেখেন মনে হচ্ছে প্রাইস ফল হচ্ছে, বাট যদি ইন্টারনাল প্রাইস অ্যাকশন দেখেন, মার্কেট নিচে তো নিয়ে আসতেছে, বাট ওই পরিমাণে পারতেছে না যতটুকুর পারার কথা। তখন এইখান থেকে এই পুল ব্যাক জোন থেকে বাইং আসবে, এগ্রেসিভলি বাইং আসতে পারে এখান থেকে। রিজন, আপনার পেন্ডিং অর্ডারগুলার ও ভাইঙ্গা ফেলা ট্রাই করছিল, পারে নাই। পারছে মানে স্লোলি অর্ডার ব্লক জোন থেকে পারে নাই। যখনই এখান থেকে আপনার ডিমান্ড জোন থাকবে, অর্ডার ব্লক থাকবে, মার্কেট বুম দিবে একটা। তো সেমভাবে এই তিনটার ভিতরে কোনটা ভ্যালিড আর কোনটা আনভ্যালিড এতক্ষণ তো বুঝা গেছেন। তাহলে মার্কেট যেহেতু এইখানে এসে কনসলিডেশন করতেছে, আর এইখানে আমি ফিবোনাকিও দেখতেছি আমার রেশিও ভালো, তাহলে আমি এখানে হোল্ড করব। হ্যাঁ, তবে এখান থেকে আমার তো কনফার্মেশন লাগবে, ওইটার জন্যই আমি ওয়েট করতেছি। যখনই এই 0.5 লেভেল পর্যন্ত রিজেকশনগুলো খাচ্ছে, এই 0.5 রিজেকশন এইখান থেকে আপওয়ার্ডে কোনো ধরনের বাইং ক্যান্ডেল পাবো এগ্রেসিভ, এখান থেকে আমি ট্রেড নিয়ে নিব। এমনও হইতে পারে যে এখান থেকে 5টা ট্রেড নিয়েছেন, 2টা লস হয়েছে, মার্কেট ট্র্যাপ করে আপনার উপরে দেখায় আবার নিচে চলে আসছে, নো প্রবলেম। বাট 3টা যে প্রফিট করবেন, ওই 3টায় খিচায় প্রফিট করবেন, বুঝছেন? আমি আগে থেকেই মাইন্ডসেট বানায় রাখি যে আপনি লস করবেন, তখন আপনার ভিতরে এক্সপেকটেশনের ঝামেলাটা কম থাকবে। কারণ আমরা দুনিয়ায় যে কোনো জিনিস এক্সপেক্ট অনেক বেশি করে ফেলি, ওই অনুযায়ী আমরা হার্ডওয়ার্কও করতে রাজি নাই, আর ওই অনুযায়ী এক্সপেক্ট অনুযায়ী আমরা পাইও না, তখন ডিসঅ্যাপয়েন্ট হয়ে যাই। এই জন্য কারো উল্টাপাল্টা এক্সপেকটেশনই দেখাই না, কারো চাই না কি উল্টাপাল্টা এক্সপেকটেশন দেখুক। এখান থেকে লসও হইতে পারে, প্রফিটও হইতে পারে, বাট আইডিয়ালি যদি এগ্রেসিভ বাইং আসে, একটু শর্টার টাইম ফ্রেমে যা দেখেন মার্কেট সাইডওয়েজ হয়ে গেছে, মোমেন্ট তো আপওয়ার্ড, আমার মোমেন্ট আপওয়ার্ড। 2, এইখান থেকে মোটামুটি এই 0.5 এই লেভেলে এসে মার্কেট সাইডওয়েজ হয়েছে। অনেকে এখানে এই 0.5 লেভেল ভরার পরে ট্রেড নিয়ে নিছে, অনেকে নিয়ে নিছে। ইভেন আমিও আইডিয়ালি হইলে নিয়েই নিতাম, স্বাভাবিক। কারণ এই ক্যান্ডেলটার তুলনায় এই ক্যান্ডেলের ভলিউম যা ছিল, এইটা ভালো একটা ভলিউম দিয়ে দিছে, মার্কেট আবার সাইডওয়েজ হচ্ছে, সমস্যা নেই, নো প্রবলেম। বাট এইসব জোন থেকে ট্রেড নিলে আপনার স্টপ লসটা অনেক ছোট হয়। এটা যদি কনফার্মেশনের পরে আমি এইখান থেকে ট্রেড নিতাম, ওকে, এইখান থেকে যদি আমি ট্রেড নিতাম, আমার আইডিয়ালি কই থাকতো, এটা থাকতো আমার টার্গেট 1:1 মোটামুটি। দেন আস্তে আস্তে আমি ট্রেল করতাম। বাট আমার একদম কারেক্ট কোনটা, যে পর্যন্ত আমার স্টপ লস দেওয়া উচিত বা টার্গেট দেওয়া উচিত, এই জোন পর্যন্ত আমার দেওয়া উচিত মিনিমাম। তাই দেখেন প্রায় 1:4, যদিও আমি ট্রিল করতে করতে আস্তে আস্তে করতাম, বাট এখানে মেবি আমার স্টপ লস হিট হইতো, বিকজ আমার স্টপ লসটা ছোট। এখন যারা একটু বেশি সেফ, ওরা তো একদম নিচে দিবে, কারণ এইটার সুইং কোনটা, এইটার সুইং একটা ক্যান্ডেলের ভিতরে আসলে স্টপ লস দেওয়া উচিত না। যেহেতু এইখান থেকে একটা ক্যান্ডেল প্রিভিয়াস সুইং হলো এইটা, এই সুইং পর্যন্ত অনেকে স্টপ লস দিবে, অনেকে না, মোস্ট অফ দ্য কেসেস। আমিও ফার্স্টের থেকেই বলে আসতেছি যে স্টপ লসে কখনোই কিপটামি করা যাবে না, স্টপ লসে কিপটামি করা যাবে না, তাইলে ভালো ট্রেড পাওয়া যায় না, বুঝছেন? আপনি ছোট ছোট ট্রেড দিবেন, সমস্যা নেই, বাট আপনি এইটাও খেয়াল রাখতে হবে মার্কেটে এখান থেকে এগ্রেসিভলি ভালো সেলিংও আসছে। তাহলে এই 2টা বাইংয়ের ক্ষেত্রে আপনি চাইলে অনেক বড় ছোট টার্গেট দিয়ে ট্রেড নিতে পারেন না। বাট আইডিয়ালি যেহেতু আপনার ট্রেন্ড আপে, মার্কেট কতটুকু কনসলিডেশন হইতে পারে স্বাভাবিক, বাট আপনার ট্রেড লস হইতে হইলে হিউজ অ্যামাউন্ট সময় নিয়ে দেন লস হইতে হবে, তার আগে না। বাট এখন পর্যন্ত এটা আইডিয়ালি আপেই আছে। বাট আমি যদি ওইখানে স্টপ লসটা ছোটও দেই, সমস্যা নেই, লস করার পরেও এইখান থেকে যখন এগ্রেসিভলি বাইং আসবে, আমি ট্রেড নিয়ে নিতে পারবো, সমস্যা নেই। বাট এটা যে একটা ব্লক জোন ছিল, এটা যে একটা অর্ডার ব্লক ছিল, এবং এখান থেকে যে ডিমান্ড জোন ছিল, এটা এই ডিমান্ড জোন এই 2টা ক্যান্ডেল দিয়ে দেখাই দিছে যে হ্যাঁ মার্কেটে এই জায়গাটা ডিমান্ড ছিল, ভ্যালিড ছিল। তা না হলে দেখেন
এর উপরে যতগুলো জোন ছিল এই টাইপের দুইটা ক্যান্ডেল কিন্তু নাই সেমভাবে, বুঝছেন? রিজন কি? রিজন হলো এই জায়গাটাতে কোনো ডিমান্ড জোন আসে নাই, যেহেতু এখান থেকে ডিমান্ড জোন আসে কাজ তো করছে। এখন এইভাবে আপনি 5টা ট্রেড নিলে হয়তো 2টা ট্রেড আপনার লস হইতেই পারে, যেমন এইখানে হয়েছে, মাইনে নিতে হবে, স্বাভাবিক এটা। বাট আইডিয়ালি মার্কেট উপরেই যাওয়ার কথা। ওকে, তাহলে এখান থেকে আমরা পুল ব্যাক জোন দেখছি, স্ট্রং পুল ব্যাক জোন দেখছি। এবার আমরা সেশন নিয়ে একটু কথা বলি। তাহলে এখান থেকে আমরা এডিএক্স দেখছি, এটা হলো ট্রেন্ড স্ট্রেংথ বের করার একটা ইন্ডিকেটর। বলেঞ্জার ব্যান্ড দেখছি, আপার ব্যান্ড, লোয়ার ব্যান্ড, মাঝখানে একটা হলো মুভিং অ্যাভারেজ। আপার ব্যান্ডের কাছে যদি থাকে প্রাইস, লোয়ার ব্যান্ডের কাছে যদি থাকে মার্কেট, যদি আপ ট্রেন্ডে থাকে, লাগায় দেখাই, এটা ভালো স্ট্র্যাটেজি, কারণ এটা আমিও ফলো করি মাঝে মধ্যে, বাট তাও লাগায় দেখাই। মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে, কই থাকবে? মার্কেট যদি আপ ট্রেন্ডে থাকে এবং প্রাইস যদি লোয়ার ব্যান্ডের কাছাকাছি থাকে, মার্কেট আপ ট্রেন্ডে, প্রাইস লোয়ার ব্যান্ডের কাছাকাছি, তখন আমি এইখান থেকে আপওয়ার্ডের ট্রেড নিতে পারবো, যদি আমার আরএসআই 50-এর উপরে থাকে। আছে? নাই, 50-এর উপরে নাই, 60 পর্যন্ত যাওয়া উচিত, বাট 50 নেই, 60ও নেই, আমি এখান থেকে ট্রেড নিব না। ওকে, আর এইখান থেকে আমি ক্যান্ডেল স্টিকের কোনো কনফার্মেশন পাইনি, শুধু অন্ধভক্তর মতন ইন্ডিকেটর ইউজ করে ট্রেড আমি নিব না। আমার ক্যান্ডেলের কনফার্মেশন লাগবে, প্রাইস অ্যাকশন লাগবে। ওকে, আমি এইটারও কনফার্মেশন চাই, প্রাইজেরও কনফার্মেশন চাই, তারপর আমি ট্রেড নিব। তাও তো 5টার ভিতরে 2টা লস হবে। তাহলে এবার আমরা সেশন দেখি। আশা করি সেশন বুঝলে আপনারা অনেক কিছু বুঝে ফেলবেন। আরেকটা ইন্ডিকেটর আছে সেশনের মাধ্যমে, বাট ওইটা একটু পর দেখতেছি। ওকে, এটা দেখে লই। যারা যারা বলতেন ভাই হাই ভলিউমের ট্রেড কখন করব, এখন সব জেনে যাবেন ইনশাআল্লাহ। আর আমি যেই এই যে রেকর্ডটা করছি, এটা সম্পূর্ণ বাংলাদেশের সময় অনুযায়ী। আমি ওই ইউএসের ফরেক্স মার্কেট কখন ওপেন হয় এইটা জানলে তো আমার লাভ নেই ভাই, কারণ ইউএসের টাইম ফ্রেম আমার টাইম ফ্রেম বহুত ডিফারেন্ট, গোলায় ফেলবো। মার্কেট এক সময় মোমেন্টামের কথা, আমি অন্য এক সময় মোমেন্টাম পাবো, কোনো লাভ নেই। দ্যাটস ওয়াই এইখানে যেইটাই দেখতেছেন ফরেক্স সেশনের, সিডনি সেশন, টোকিও সেশন, লন্ডন, নিউ ইয়র্ক, এগুলো সব বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী, বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী এই জিনিসটা করা। তাইলে বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী সিডনি সেশন কয়টার সময় শুরু হয়? রাত 4টা বাজে শুরু হয়। এখন এই সিডনি সেশনের ভিতরে 2টা সেশন হয়, একটা হলো রাত 4টা থেকে 8টা 30 পর্যন্ত হয়, আবার 1 ঘন্টা ব্রেক নেয়, বুঝছেন? যেমন আমাদের স্টক মার্কেট 9:30 শুরু হয়, 3:30 পর্যন্ত লাগাতার চলে না, ওরা 3-4 ঘন্টা ট্রেড করার পরে, মানে 3-4 ঘন্টা মার্কেট ওপেন থাকার পরে একটু হোল্ড করে, দেন রেস্ট নিয়ে আবার 1 ঘন্টা পর শুরু করে। তাইলে এটা কেন বললাম? এটা ভলিউমের ক্ষেত্রে কাজে দিবে। মার্কেটে কোন টাইমে সব থেকে বেশি ভলিউম থাকে এইটা জানার জন্য এই জিনিসটা কাজে দিবে, তো এটা মাথায় রাখেন। তাহলে সিডনি সেশন মানে অস্ট্রেলিয়ান সেশন কখন শুরু হয় ফরেক্স মার্কেটে? বাংলাদেশের সময় 4টা, রাত 4টা থেকে 8টা 30 পর্যন্ত এই সিডনি সেশনের 2টা সেশনে ভাগ করে, একটা সেশন চলে হলো এই টাইমে, দেন 8:30 থেকে 9:30 পর্যন্ত রেস্ট, আবার 9:30 থেকে শুরু করে 12টা পর্যন্ত এই সিডনি সেশন চলে বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী। বাইরের কোনো টাইম ফ্রেম নাই এখানে। দেন আসে টোকিও সেশন, মানে জাপানিজ যে সেশনগুলো থাকে, জাপানের ফরেক্স মার্কেট এক কথা। টোকিও সেশনটা শুরু হয় বাংলাদেশের সময় সকাল 6টায়, শুরু হয় এবং দুপুর 2টা বাজে শেষ হয়, বুঝছেন? এটা আমি গ্রুপে দিয়ে দিব না, আপনার স্ক্রিনশট দিতে হবে না। আরটা হলো লন্ডন সেশন। এখন এই লন্ডন সেশনের ভিতরে বাংলাদেশের সময় 1টা বাজে মার্কেটটা ওপেন হয় এবং 9:30 যে ক্লোজিং হয়। এখন ভাই সেশন এমন কেন? সেশন এমন হইলো, ফরেক্স মার্কেট এমন একটা মার্কেট, এটা একটা মাছের বাজার, বুঝছেন? মানে উদাহরণ দিয়ে বুঝায়, একটা মাছের বাজার। ফরেক্স মার্কেট ধরেন এইটা হলো একটা ফরেক্স মার্কেট, 4টা ভাগ করলেন আপনি, তাহলে এইটা যদি একটা ফরেক্স মার্কেট হয়, টাইম বাউন্ডারি দিয়ে দিল যে তুমি সকাল 9টা থেকে 4টা পর্যন্ত শুধু মাছ কিনতে পারবা, এই সময় তুমি অন্য কিছু করতে পারবে না। এটা পুরাটা একটা বাজার, এটা মাথায় রাখেন, এটা পুরাটা একটা বাজার, বুঝছেন? বাট আপনি স্পেসিফিক 9টা থেকে 4টা পর্যন্ত শুধু মাছ কিনতে পারবেন, মাছ ছাড়া আপনি অন্য কিছু কিনতে পারবেন না, বুঝছেন? আবার ধরেন আপনি 4টা, তো এখান থেকে 2টা, এবার 2টা থেকে শুরু করে আপনি মোটামুটি 8টা পর্যন্ত কি কিনতে পারবেন? শুধু চাল ডাল কিনতে পারবেন। বাট বাজারটা কিন্তু অলওয়েজ খোলা, 24 ঘন্টাই বাজারটা খোলা,
বাট আপনি স্পেসিফিক টাইমে মাছ কিনতে পারতেছেন, একটা স্পেসিফিক টাইমে চাল কিনতে পারতেছেন। আবার কেউ বলল যে 10টা থেকে তুমি বিকাল 4টা পর্যন্ত, বুঝছেন, আপনি এই সময় শুধু গরু কিনতে পারবেন, এর বেশি কিছু কিনতে পারবেন না। গরু বানানো ভুল হয়েছে না? আচ্ছা, গরু কিনতে পারবেন, এর বেশি আপনি কিছু কিনতে পারবেন না। আবার বলি, মার্কেট কিন্তু খোলা, বাট এই স্পেসিফিক টাইমই লাগবে আপনার গরু কিনতে, আপনি এর বাইরে গেলে পারবেন না। আবার ধরেন আপনি 5টা থেকে শুরু করে 9টা পর্যন্ত, এই সময় আপনি চাইলে শুধু জামা কাপড় কিনতে পারবেন, এর বেশি কিছু কিনতে পারবেন না। তাহলে এইটা কি সম্পূর্ণ একটা মার্কেট, ফরেক্স মার্কেটটাও সম্পূর্ণ একটা মার্কেট। যেমন আমাদের বাংলাদেশে সকাল 9:15 থেকে 3:30 পর্যন্ত মার্কেট খোলা থাকে, আমি চাইলে 24 ঘন্টা বাংলাদেশে স্টক মার্কেটে ট্রেড করতে পারবো না। সেমভাবে সিডনির যে মার্কেট থাকে, সিডনির মার্কেটের ভিতরে আপনি ওদের দেশের সকাল 9টা থেকে 3টা পর্যন্ত ট্রেড করতে পারবেন, যেটা আমাদের সময় ডিফারেন্ট টাইম ফ্রেমে হয়ে থাকে, সমস্যা নেই। তাইলে বাংলাদেশে যেমন স্টক মার্কেট 7-8 ঘন্টাই খোলা থাকে, সেম জিনিস অস্ট্রেলিয়ারও স্টক মার্কেট 7-8 ঘন্টাই খোলা থাকে। বাট এটা ফরেক্স মার্কেটের ভিতরে লিস্টেড থাকে বিধায় আপনি চাইলে এই 7-8 ঘন্টার ভিতরে ফরেক্সেরও ট্রেড করতে পারবেন, আপনি চাইলে এই 7-8 ঘন্টার ভিতরে ওদের যে ইন্টারনাল স্টক আছে ওই স্টকের ভিতরেও ট্রেড করতে পারবেন। বুঝা গেছে? সেমভাবে এটা কিন্তু বাজারে লিস্টেড। কোন বাজারে লিস্টেড? ফরেক্সের বাজারে লিস্টেড। তার মানে আপনি চাইলে এটা দিয়ে সারা দিন ট্রেড করতে পারতেছেন না, আপনি চাইলেও অস্ট্রেলিয়ান মার্কেটে 24 ঘন্টা ট্রেড করতে পারবেন না। এখন অনেকে হয়তো জানেন আগে থেকেই যে ফরেক্স মার্কেট 24 ঘন্টা খোলা থাকে, বাট হ্যাঁ, সিডনি সেশনের জন্য স্পেসিফিক একটা টাইম খোলা থাকে। কারণ সিডনি সেশন যেই দেশে অস্ট্রেলিয়ার স্টক মার্কেট যদি রাত দিন 24 ঘন্টা খোলা থাকে, তাহলে তো এটা ম্যানুপুলেট হয়ে যাবে, ঝামেলা। এত চাইলেও মানুষ মানে ঠিকভাবে সব কিছু চালাইতে পারবে না। সো ওদের একটা টাইম আছে। এখন আমার বডি চাই দিনে 8 ঘন্টা কাজ, আমি যদি 18 ঘন্টা করি আমি 2-3 দিনের বেশি সাস্টেন করতে পারবো না। সো সেম জিনিস, ওরা 8 ঘন্টাই মার্কেট খোলা রাখে। তাইলে এই ফরেক্স মার্কেট কি? এটা পুরাটা হলো একটা বাজার, বুঝছেন? এটা পুরাটা কি? এই পুরাটা হলো একটা বাজার, এবং ওই বাজারের ভিতরে আমি স্পেসিফিক টাইমে সিডনি সেশনে ট্রেড করতে পারবো। একটা সেশন শুরু হয়, ওই সেশনে ট্রেড করতে পারবো। আবার একটা স্পেসিফিক টাইমে আমি টোকিওর সেশনে ট্রেড করতে পারবো। বাট হ্যাঁ, এই সিডনি সেশনের ভিতরে যত ধরনের কারেন্সি আছে সব কারেন্সি লিস্টেড, ভ্যালিড যত কারেন্সি আছে জিগলার মাধ্যমে ট্রেড করতে পারবেন। তার মানে অস্ট্রেলিয়ার মানুষ ফরেক্সেও অফিসিয়ালি ট্রেড করতে পারে, স্টকের ভিতরেও অফিসিয়ালি ট্রেড করতে পারে। ওদের নিজস্ব কারেন্সি আছে যেটা হলো আপনার AUD, অস্ট্রেলিয়ান ডলার। বাট আপনি যদি চান তাহলে ওদের কারেন্সি ছাড়াও ট্রেড করতে পারবেন। বাট বাংলাদেশ থেকে কিন্তু আপনি চাইলে ফরেক্সে ট্রেড করতে পারবেন না। রিজন, বাংলাদেশের কারেন্সি কি? বিডিটি ফরেক্সের ভিতরে লিস্টেড না, বুঝছেন? আর আরও সেশন আছে, এশিয়ান সেশন আছে, বক্কর চক্কর সেশনের শেষ নেই। বাট এই 4টা সেশনই হলো ভ্যালিড, কারণ এই 4টা সেশনের ভিতরেই দুনিয়ার যত কারেন্সি আছে সবগুলো কারেন্সিরা অলমোস্ট কাভার করা যায়। দেন আসি টোকিও সেশন, মানে কি? জাপানিজ ইয়েন। এটার কারেন্সি কি? জাপানিজ ইয়েন। তাইলে আপনি আরেকটু বুঝেন, যখন মার্কেটের ভিতরে সিডনি সেশন চালু হবে, আইডিয়ালি AUD, এই কারেন্সিটা, যদিও কারেন্সি পেয়ার নিয়ে কথা বলি নেই, একটু হোল্ড করেন, আগামী ক্লাসে নিব ইনশাল্লাহ। এখন সিডনি সেশনের ভিতরে AUD যে কারেন্সি আছে এই কারেন্সিটার ভলিউমটা বেশি থাকবে। তাহলে আপনি যখন সিডনি সেশনে ট্রেড করবেন, AUD, অস্ট্রেলিয়ান ডলার, এই কারেন্সিটা পেয়ারে আপনি যখন ট্রেড করবেন, ওরে আপনার বেস কারেন্সি রাখবেন। বেস কারেন্সি কোয়াড কারেন্সি কিছু বলি নেই, সো আমি ওদিক না যাই। বাট সিডনির যে কারেন্সি আছে ওই কারেন্সিটা কি? AUD। তার মানে আপনি যখন সিডনি সেশনে ট্রেড করবেন তখন AUD রে ফোকাস করবেন। এতটুকু জানলেই হবে। আপনি যখন সিডনি সেশনে ট্রেড করবেন AUD রে ফোকাস করবেন। আবার আপনি যখন টোকিওর সেশনে ফোকাস করবেন JPY, জাপানিজ ইয়েনের ভিতরে ফোকাস করবেন। আপনি যখন লন্ডনের ভিতরে করবেন JBP। এই কারেন্সিগুলো আপনার মানে ওয়াচ লিস্ট থাকবে। এটা তো দেখাইছি, ওয়াচ লিস্ট তো দেখাইছিলাম ট্রেডিং ভিউর। তাহলে এই কারেন্সিগুলো আপনার ওয়াচ লিস্টে থাকবে। রিজন কি? আপনি যখন লন্ডনের সেশনে ট্রেড করতেছেন এই JBPটা আপনার জন্য ভ্যালিড কারেন্সি। রিজন, এই সময় মার্কেটে ভলিউম বেশি থাকবে, কারণ লন্ডনের যত মানুষ আছে সবাই নিজস্ব কারেন্সিতেই ট্রেড করবে। তাহলে ওরাও তো ট্রেড করতেছে, আপনিও করতেছেন, যেহেতু ওদের বেস কারেন্সি আর ওদের ওই টাইমের মার্কেটটা খোলা, তো এই JBPটা ওই টাইমে আপনার জন্য বেশি ভলিউমের মার্কেট থাকতে পারে। যদিও এইটা নিয়ে আলাদা ভিডিও আছে, বাট একটু জাস্ট ধারণা দিয়ে রাখি, তাইলে যারা এখন ট্রেড করে তাদের জন্য মেবি সুবিধা হবে। এবার আসি নিউ ইয়র্ক সেশন। এবারে নিউ ইয়র্ক সেশন যখন আমি ট্রেড করব তখন আমার ভালো কারেন্সি কোনটা থাকবে? USD,
দেন আপনার হইতে পারে ব্রিটিশ পাউন্ড জেবিপি, একটু আগে যেটা বলছি, ইউডি হইতে পারে, ক্যানাডিয়ান ডলার হইতে পারে, কারণ ক্যানাডা অলমোস্ট নিউ ইয়র্কের আশেপাশেই পড়ে, বুঝছেন। দেন আপনি চাইলে এই সময়, যেমন সিডনির সময় আপনি এনজিডিতে ট্রেড করতে পারবেন। এনজিডি কি? নিউজিল্যান্ড ডলার। যদিও এগুলো আরও বলবো, আরও ওয়াইডলি বলবো, জাস্ট মাথায় রাখেন। তাহলে সিডনি সেশন বাংলাদেশের সময় কখন চালু হবে? 4টা বাজে চালু হবে, 8:30 যা শেষ হবে। টোকিও সেশন কখন চালু হবে? বাংলাদেশের সময় 6টায় চালু হবে, সকাল 6টায়, ভোর 6টায়, 2টা বাজে যা শেষ হবে। লন্ডন সেশন 1টা বাজে শুরু হবে, 9:30 শেষ হবে। সবগুলো বাংলাদেশি সময়। বাহিরের সময় আমি চাইলে আপনার বুচুং বুঝাই পারতাম যে বাহিরের সময় 1টা বাজে নিউ ইয়র্ক সেশন শুরু হয়, কোনো লাভ নেই। এই বক্কর চক্কর বুঝে লাভ নেই, আপনি মিলাইতেই পারবেন না। আপনি চার্টে যাইও মিলাইতে পারবেন না, আপনি ফরেক্সের এক্সচেঞ্জে যাইও মিলাইতে পারবেন না, ট্রেডিং ভিউতে মিলাইতে পারবেন না, পরে দিবেন আমার গালি। সো এগুলো সব বাংলাদেশি টাইম ফ্রেম অনুযায়ী। এখন আছে অনেকের ঝামেলা থাকতে পারে এইখানে, টাইম ফ্রেমটাতে বুঝার প্রবলেম থাকে, অনেকের টাইম ফ্রেমটা ঠিকভাবে ইউটিলাইজ করতে পারে না। কারণ এইখানে আমার বর্তমান যে সিচুয়েশন দেখেন, খেয়াল করে কত বাজে, 11:05 বাজে। এইখানে খেয়াল করেন 11:05ই বাজে, বাট আপনাদের এই টাইম ফ্রেমটা কিন্তু চেঞ্জ না করা না। কেমনে করবো এটা? সেটিংসে যাব, এবার এইখান থেকে এই যে দেখেন টাইম জোন দেওয়া আছে, আপনি এখান থেকে ঢাকা সিলেক্ট করে দেন। আপনার ধরেন কলকাতা দেওয়া থাকতে পারে, আপনার ধরেন সিডনি দেওয়া থাকতে পারে, ধরেন আপনার এই টাইপের আছে, সিডনি আছে, আপনি মিলাইতে পারতেছেন না, এখানে কার্সার আনছেন, 3:05 কেন বাজবে তো 11টা, ঝামেলা না? তাইলে আমরা সব কিছু বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী করব, আর বাংলাদেশের সিচুয়েশন কাজে লাগাইয়েই করব। তাহলে এখান থেকে সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখানে যাব, দেখেন ঢাকা, ঢাকা সিলেক্ট করে ওকে দেন, শেষ। এবার সম্পূর্ণ বাংলাদেশের টাইম ফ্রেম অনুযায়ী আমি চার্ট দেখতে পারতেছি। এবার সেশন তো আমরা জানছি যে কখন কখন সেশন ওপেন হয়, ভাই এইটা তো জানছি। এমন কোনো ইন্ডিকেটর দেখান যেটা আমি সেশনটাও ভালোভাবে খুঁজে বের করতে পারবো। আছে, সমস্যা নেই, ইন্ডিকেটরের শেষ নাই, বাট যেগুলা লাগবে আমি জাস্ট ওগুলাই আপনাদের দেখাবো, এর বাইরে একটাও দেখাবো না, কোনো লাভ নাই। যেগুলো না লাগবে ওগুলো দেখায় কোনো লাভই নেই। ওকে, দেন এখান থেকে দেখেন এই যে একটা আছে সেশন লাক্সালগো, এটাতে ক্লিক করি, ওরা আমারে মার্ক করে দিবে কখন কখন কোন কোন সেশন চালু হয়েছে, বুঝছেন, কখন কখন কোন কোন সেশন চালু হয়েছে। এখন এখান থেকে দেখেন সিডনি সেশনটা হলুদ, বোঝা যাচ্ছে না, কই যাব? যে কোনো ইন্ডিকেটরের সেটিংসে যাব, সেটিংসে যাওয়ার পর এখান থেকে দেখেন সিডনি দেওয়া, কালারটা কি দেওয়া, আমি ব্ল্যাক করে দেই, ওকে ডান। এই যে সিডনি সেশনটা ফুটছে, ওকে। এখন এইখানে যদি আপনি মোটামুটি টাইম ফ্রেমের দিকে খেয়াল রাখেন, দেখেন এখানে কত আছে, 3টা বাজে। ভাই সিডনি সেশন তো 4টা বাজে শুরু হয়, আপনি তো 4টা বাজে বলছেন, বাট ইন্ডিকেটর যে এখানে 3টা বাজে দেখাচ্ছে বাংলাদেশের সময়। সিডনি সেশন শেষ হয় কয়টায়? 11:45, ধরেন 12টায় শেষ হয়। এইখানে কয়টায় দেওয়া? সিডনি সেশন 12টা শেষ হয়। ভাই শেষের টাইম ফ্রেম তো ঠিক আছে, বাট শুরুরটা কেন শেষ নাই? এইটা রিজন হইল ওদের দেশে 2 ধরনের টাইম ফ্রেম থাকে, বুঝছেন। একটা হলো সামার, আরটা হলো আপনার উইন্টার। উইন্টার আর সামারের ভিতরে 1 ঘন্টার ডিস্টেন্স থাকে, আর কিছুই না, এতটুকু ডিফারেন্ট, আর কোনো ডিফারেন্ট নেই। দ্যাটস ওয়াই আপনি ক্লোজিং টাইমটা সমান পাবেন। মাঝে মধ্যে কোনো কোনো সিডনি সেশন হইতে পারে, নিউ ইয়র্ক সেশন হইতে পারে, লন্ডন সেশন হইতে পারে, টোকিও হইতে পারে, কোনো কোনো সময় ওপেনিং সময়টা দেখবেন 15 মিনিট, আধা ঘন্টা আপ ডাউন। ঘাবড়ানোর কোনো রিজন নেই, এটা ওদের দেশের যে উইন্টার সেশন থাকে, শীতকাল থাকে, গরমকাল থাকে, এইটার জন্য এটা হয়ে থাকে। সো ইটস ইজি, বাট আমাদের তো ওইটাও জানার দরকার নেই, এইখান থেকে এইটাও আমাদের রাতটা মারার দরকার নেই, মুখস্থ করার কোনো দরকার নেই। রিজন হলে আমি এইখান থেকে ওপেন করতেছি, সব কিছু আমার ও বইলা দিচ্ছে। বাট এটা আপনার কেন জানা উচিত? কারণ এইটা যখন জানা থাকবে তখন আপনি ভালোভাবে নিজের কাজটার ইউটিলাইজ করতে পারবেন। যে টোকিওর সেশন 6টা বাজে শুরু হয়, বাট এটা যদি আপনি মুখস্থ না করেন, তাহলে আপনার ট্রেডিং ভিউতে আইসা এটা সার্চ করে এইখানে জাস্ট আপনি দেখতে পারবেন। আপনি একটা কাজে আসেন, আপনি জানবেন না যে একটু পর টোকিও সেশন শুরু হচ্ছে। রিজন কি? আপনি তো এই জায়গার উপরে ভরসায় আছেন, এই জন্য আগে এইটা দেখাই নিলাম, তারপর এটা দেখাইলাম। কারণ আপনি কোনো কিছুর উপরে হোক, ইন্ডিকেটর, কোনো মানুষ, কিছুর উপরেই মানে ভরসা করবেন না, ভরসা করবেন নিজের উপরে। দ্যাটস ওয়াই আগে এটা দেখাই নিলাম, বাট এটা আপনার লাগবে। সিডনি সেশন রাত 4টা বাজে শুরু হয়, শেষ 8টা পর্যন্ত শুরু হয়। এটা যদি পারেন মুখস্থ করে নিয়েন, আপনারই ভালো হবে, কনফিডেন্স বুস্ট হবে। একটা জায়গায় আসেন, তখন আপনি বুঝবেন যে না, মার্কেটে একটু পর তোমার এই সেশন শুরু হবে, আমি তো সেশন ট্রেডার, আমি তো এই সময় সেশন অন করব, ট্রেড করব।
তখন আপনি এখানে এইটা প্লট করে নিলেন, আপনার জন্য সুবিধা হবে। এখন দেখেন, একটা সেশন আর একটা সেশনের ভিতরে ওভারল্যাপ হচ্ছে, একটা সেশন আর একটা সেশনে ওভারল্যাপ হচ্ছে। এই জিনিসটাই আবার এখন কাজে দিবে, ওভারল্যাপিং। অনেকে বলে যে ভাই, মার্কেটের ভিতরে কখন সব থেকে বেশি বাইং সেলিং হবে, কখন আমি মার্কেটে ট্রেড করতে পারবো এগ্রেসিভলি? এই যে এখনই পারবেন, ওভারল্যাপিং টাইমের ভিতরে, যেই টাইমটার ভিতরে মার্কেটে ওভারল্যাপ হয়, বুঝছেন? যে মার্কেটের ভিতরে ওভারল্যাপ হয় ওইটাই হলো আমরা হাই ভলিউম মোমেন্ট ফর ট্রেডিং, বুঝছেন? এখন ওভারল্যাপ কখন হয় এখানে একটু খেয়াল করেন, আমি আর একটা পিকচার নিয়ে আসি, তাহলে আপনার সুবিধা হবে বুঝতে। ডান। সিডনি সেশন শুরু হয় কয়টায়? সিডনি সেশন শুরু হয় 4টা বাজে, শেষ হয় কয়টায়? 8টা 30-এ। টোকিও সেশন শুরু হয় কয়টায়? সকাল 6টায়। তাইলে মার্কেটে ওভারল্যাপিং টাইমটা দেখছেন, কখন ওভারল্যাপিং টাইম? এই দিক দিয়া 4টা বাজে যদি শুরু হয়, তাহলে সিডনি সেশন 6টা বাজে যদি আমি ধরি, আর এইখান থেকে টোকিও সেশন 6টা বাজে ধরি, 2 ঘন্টা আপনি বাদ দিলেন বলতে আপনি বোঝার জন্য বাদ দিলেন। তাইলে এইখান থেকে আপনার টোকিও সেশনটা শুরু হচ্ছে 6টা বাজে, সিডনি সেশন 4টা বাজে শুরু হয়েছে, ধরেন 6টা বাজে শুরু হয়েছে। তাহলে এই দুইটা সেশন 4টা 6টা, এবার এই দুইটা একসাথে কতক্ষণ পর্যন্ত সাস্টেইন? কারণ 8টা 30 পর্যন্ত সাস্টেন। রিজন কি? এখান থেকে সিডনির ফার্স্ট যে সেশন 8টা 30-এ শেষ হবে, আর টোকিওর সেশন সকাল 6টা থেকে শুরু করে 2টা পর্যন্ত লাগাতার চলবে, বুঝছেন? তাইলে এইখান থেকে 8:30 পর্যন্ত, 6টা থেকে 8:30 পর্যন্ত 2টা মার্কেট মার্জ হচ্ছে একসাথে। এইটারই বলে ওভারল্যাপিং। যখনই মার্কেটের ভিতরে ওভারল্যাপ হয় তখন মার্কেটের ভলিউম বাইরে যায়। রিজন কি? যদি শুধু সিডনির 1 কোটি মানুষ ট্রেড করে, এবার টোকিওর 1 কোটি মানুষ ট্রেড করতেছে, দুইটা মিলে 2 কোটি হয়েছে। তাহলে মার্কেটে যদি লিকুইডিটি বেশি থাকে তখন মার্কেটে বাইং সেলিংও বেশি থাকবে, মার্কেটের ভলিউমও বেশি থাকবে। সো যারা বলেন যে ভাই ট্রেডিংয়ের সব থেকে ভালো সময় কোনটা, বাংলাদেশি সময় সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত, এটা হাই ভলিউমের জোন ফর কিসের ট্রেডিং? ফরেক্স ট্রেডিং। আবার এই সময় যা ক্রিপ্টোতে দৌড় দিন না, তাহলে কিন্তু হবে না। এই সময় আবার ইন্ডিসেসে দৌড় দিন না, তাহলে হবে না। এই সময় আবার যে স্টকে দৌড় দিন না, তাহলে হবে না। রিজন কি? রিজন হলো এটা শুধু ফরেক্সের জন্য ভ্যালিড। এই দুইটা সেশন যখন মার্জ হয়, আপনি চাইলে এটা মুখস্থ করে রাখতে পারেন। আপনার যদি কোনো পেপার টেপার থাকে, ওই যে কস্টিপ পেপার যেটা লাগায় রাখে সামনে, ওইটার ভিতরে লেখা রাখতে পারেন চাইলে। সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত আপনার হাই ভলিউম মোমেন্টাম, এগুলো আপনার মনেই থাকা উচিত। আবার দেখেন, এখান থেকে লন্ডন সেশন ওপেন হয় কয়টায়? 1টা বাজে। নিউ ইয়র্ক সেশন ওপেন হয় কয়টায়? 7টা বাজে। লন্ডন সেশন শেষ হয় কয়টায়? 9টা বাজে। তাহলে লন্ডন সেশন যদি 9টা বাজে শুরু হয়, আর এটা যদি 7টা বাজে শুরু হয়, তাইলে 9টা একে হইল 9টা 30। তাইলে 1টা বাজে শুরু হইলে 9টা 30-এ যদি শেষ হয়, এখানে কি 7 আছে না? এই 1টা থেকে শুরু করে 9টার ভিতরে 7 তো আছে। তাহলে 7 কি? লন্ডনের হাই ভলিউম জোন। রিজন কি? কারণ 7 PM এর ভিতরে নিউ ইয়র্কের সেশন শুরু হয়, আর নিউ ইয়র্কের ট্রেডিংয়ের বাপ বলা হয় এক কথায়। মানে এই 4টা যদি একটা ফ্যামিলি হয়, তাহলে নিউ ইয়র্ক যে সেশন, এইটা হলো ট্রেডিংয়ের বাপ, লন্ডন মা, টোকিও হলো বড় ভাই, সিডনি হলো ছোট ভাই। রিজন কি? যদি 100 মানুষ ট্রেডিং করে, এটার ভিতরে 60% মানুষ বা 50% মানুষ নিউ ইয়র্কের ট্রেডার, বুঝছেন? দেন 20% হইলো আপনার লন্ডনের ট্রেডার, আর 15% হলো আপনার টোকিও ট্রেডার, সিডনির ট্রেডার। তাইলে এমনিতেই মার্কেটে হাই ভলিউম বাইরে যায় যখন মার্কেটের ভিতরে 7টা বাজবে। কিসে 7টা বাজবে? বাংলাদেশি সময়। তাহলে আপনি দুইটা হাই ভলিউমের জোন পাইলেন। 7টা থেকে 4টা, সকাল 4টা পর্যন্ত মার্কেট খোলা থাকে নিউ ইয়র্কের বাংলাদেশি সময়, বাট এইখান থেকে লন্ডনে 1টা থেকে শুরু হয়ে 9:30 পর্যন্ত খোলা থাকে। তাহলে এখানে যেহেতু নিউ ইয়র্ক 7টা বাজে শুরু হচ্ছে, ওভারল্যাপ হচ্ছে কার সাথে? লন্ডনের সাথে। একে তো লন্ডনের সময়টা শেষ হয়ে যাবে, আর লাস্ট সময় মানুষ এগ্রেসিভ ট্রেড করে, বুঝছেন? তাহলে একে তো লন্ডনের লাস্ট সময় মানুষ এগ্রেসিভ ট্রেড করবে। তাহলে 7টা থেকে 9:30 পর্যন্ত লন্ডনের একটা ভালো জোন, লাস্টের জোন। নিউ ইয়র্ক 7টা থেকে শুরু হয়। এবার এই 80% বা 70% মানুষ শুধু ট্রেডই করে এই দুইটা কারেন্সির ভিতরে। বেশিরভাগ মানুষ লন্ডন, মানে জাপানিজ ইয়েন, ইউরো ইউএসডি, এগুলো আলাদা আলাদা স্টেটের আলাদা আলাদা কারেন্সি। আর এইখানে হলো আপনার AUD, তারপর হলো আপনার USD।
এই জিনিসগুলা অনেক ভালো কাজ করে। তাহলে লন্ডন আর নিউ ইয়র্ক যখন মার্চ হবে 7টা থেকে 9:30 পর্যন্ত, তখন আপনি চাইলে এখানে হাই ভলিউমের ট্রেড পাবেন। ইভেন আপনি চার্টে গেলেও দেখবেন এই সময়গুলোতেই সব থেকে বেশি হাই ভলিউম আসছে মার্কেটে। 9:30 বাজে কি শেষ হয়ে গেছিল দেখেন, কয়টা বাজে? 9:55 বাজে। এই জায়গাটাতে যখন 9:55 বাজে তখন অলমোস্ট লন্ডনের সেশন শেষ। এই যে লন্ডনের সেশন শেষ। আর যখন নিউ ইয়র্কের সেশন শুরু হয়েছে, মার্কেটের ভলিউম দেখছেন? এই যে মার্কেটের ভলিউম যে কোনো একদিকে প্রাইস মুভ করছে না, কিন্তু যখনই লন্ডন সেশন শেষ হয়ে গেছে, শুধু নিউ ইয়র্ক সেশন একা আছে, তখন মার্কেট সাইডওয়েজ, কারণ মার্কেটে ভলিউম কম। সেমভাবে আমরা আরেকটা জোন জানছিলাম কখন? সকাল 7টা বা সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত। ওকে, দেখি তো কোন কোন সময়। ওইটা হলো আপনার সিডনির সেশন এবং টোকিওর সেশন। ওকে, তাহলে এখান থেকে আমি দেখি। এই যে এখান থেকে হলো সকাল 6টা, এইখান থেকে অলমোস্ট 8:30 পর্যন্ত মার্কেটে ভলিউম ছিল। এই যে দেখছেন, শুধু বাইং মোমেন্টাম আসছে। তাহলে এই 2 ঘন্টা মার্কেটে শুধু বাইং হয়েছে। আবার এই দুইটা যখন মার্চ হয়েছে, এইখানে মার্কেটে শুধু সেলিংয়ে আসছে। তাহলে এই দুইটা ভলিউমের একটা ভলিউম যদি আপনি ক্যাপচার করতে পারেন, কত পাচ্ছেন আপনি? কত পাচ্ছেন? ধরেন আপনি মার্কেটে 2 দিন ধরে ট্রেড করতেছেন, 2 দিন আপনি এই সিডনি সেশনের ভিতরে শুধু সেলিংই করলেন, শুধু সেলিং করলেন। যদিও মার্কেটের মোমেন্টাম দেখবেন, সেলিং করলেন, আপনি পায়া গেছেন মার্কেটের ভিতরে ভালো ভলিউম। কি হবে? বুম, আপনার বহুত ভালো প্রফিট দিবে। আপনার কত হবে আপনার কোনো শেষই নেই। বুঝা গেছে? তাহলে এইটা কি হাই ভলিউমের ট্রেড। দেখেন এইখান থেকে এগ্রেসিভ বাইং আসছে। এখন বলতে পারেন ভাই 8:30 পর্যন্ত তো বাইং আসার কথা, আসে নাই কেন? লাস্ট সিচুয়েশন না, লাস্ট সিচুয়েশন মানুষ প্রফিট বুক করা শুরু করে দেয়। যাই হোক, তাহলে ওভারল্যাপের সময়টা আমরা যাই না গেলাম এখান থেকে। কখন ওভারল্যাপ হয়? সকাল 6টা থেকে 8:30 পর্যন্ত, সন্ধ্যা 7টা থেকে মোটামুটি 9:30 পর্যন্ত আমার কি হাই ভলিউমের সময়। তাহলে মার্কেটে এই 5 ঘন্টা ট্রেড করলেই এনাফ। আর যারা বলে যে আমি সারা দিন ট্রেড করি মার্কেটের ভিতরে, আমি জানি না ও কি করে, আমার মাথায় এগুলো ঢুকে না। কারণ একটা ট্রেডার কখনোই 2-2.5 ঘন্টার বেশি স্টিল ট্রেড নেওয়ার সময় চার্টের সামনে বসে থাকতে পারে না। ওর সাইকোলজি কাজ করে না, ব্রেন হ্যাকড হয়ে যায়। বুঝছেন? তাইলে আমরা কতক্ষণ যে কোনো একটা সেশন ধরবো। এই সেশনের হাই ভলিউম কখন? এখন 6টা বাজে শুরু হইলে কি 6টা বাজে হাই ভলিউম? আপনি ঢুকে কি ট্রেড নিয়ে নেবেন? না, ড্র করতেছেন না। একটা ট্রেড শুরু হচ্ছে, ঢুকছেন, কি লেভেল টেবিল বহুত কিছু ড্র করতেছেন, মার্কেটের ফান্ডামেন্টাল বুঝতেছেন, 6টা তো 30 বাজেই যাবে। তাহলে আমি বলতেই পারি 6:30 থেকে আমার মার্কেট মুভ শুরু হবে। 6টা বাজে উঠে বসবো, অ্যানালাইসিস শুরু। আধা ঘন্টা পর মার্কেট যেদিক মুভ নিবে, আমি ওই দিক মুভ, তালে তাল শেষ। কারণ ওই সময় মার্কেট এগ্রেসিভ বাইং আসবে। আবার 8:30 শেষ, 8টা বাজা পর্যন্ত আমি আমার ট্রেড হোল্ড করব। 8টার পর ছাইড়া দিব, কারণ লাস্টের আধা ঘন্টায় মানুষ নির্দ্বিধায় থাকে। এখানে প্রথম আধা ঘন্টা হলো মানুষ ট্রেড খুঁজে, লাস্টের আধা ঘন্টা মানুষ বের হওয়ার চিন্তা করে। তাইলে মাঝখানের সময়টাই হইলো আমার ট্রেড। বাট আমি 2.5 ঘন্টাই থাকবো মার্কেটে, আমারও তো কি লেভেল ড্র করতে হবে। আবার সন্ধ্যাবেলা সেম দশা, 9:30 পর্যন্ত ট্রেড করবেন, এনাফ, মোর দ্যান এনাফ। বাট আমার তো 1 ঘন্টাই হইলে এনাফ। সকালে যতটুকু হোক, রাত্রেবেলা 1 ঘন্টা হইলেই এনাফ, মোর দ্যান এনাফ। একটা ফ্লো আসলে 2-3টা ট্রেড হইলে মোর দ্যান এনাফ, এর বেশির আর প্রয়োজন নেই। তাহলে আমরা সেশন মেশন সব দেখলাম আল্লাহর রহমতে, অনেকগুলো ইন্ডিকেটর দেখলাম। যদিও আমি খুব শর্টার টাইম ফ্রেমে বলে দিছি, বাট এগুলো আপনি নিজেরা প্র্যাকটিস করবেন। আপনার নিজেরা বুঝা যেমনি ভালো হয় সেমনি দেখবেন ইনশাল্লাহ। আশা করি ভালো কিছু হবে। সময় লাগবে ভাই, আপনার ভিতরে বহুত নলেজ আছে, আপনি বুঝতেছেন না। আপনার ভিতরে অনেক নলেজ আছে, অনেক নলেজ আছে মিনস অনেক নলেজ আছে, আপনি অনেক কিছু শিখছেন। শুধু আপনার এটার এখন খাটানো বাকি, নিজের স্টার্ট আছে বের করা বাকি, আর কিছুই না। কারো কোনো কোশ্চেন থাকলে করবেন, বাট ইম্পর্টেন্ট করেন ভাই। আচ্ছা রবিন ভাইয়া, আমার যে কোশ্চেনটা ছিল, বলেন একটু বলিঞ্জার ব্যান্ড একটু অন করেন চার্টে। বলেন আপনি সব বলেন, আমি শুনতেছি। বলিঞ্জার ব্যান্ডে যখন মানে এই যে মাঝেরটা, হুম। ঠিক আছে, তো মাঝেরটা যখন একটা ভালো ক্যান্ডেল যখন ব্রেক করে, তখন তার একটা বেটার কনফার্মেশন পাওয়া যায়, তাই না? হ্যাঁ। যেদিকে ব্রেক করুক ওইদিকেই তো একটা বেটার কনফার্মেশন পাওয়া যায়। না, এমন তো কোনো কথা নাই।
না, আপনি ইউটিউবে বলছিলেন আর কি, সেই জন্য বললাম। ওইটা আচ্ছা, বাইনারির জন্য ইউটিউব। ভাই, বাইনারির জন্য, ও ওটা আচ্ছা আচ্ছা সিঙ্গেল আচ্ছা। ক্যান্ডেলের জন্য, সিঙ্গেল ক্যান্ডেল। ও আচ্ছা, ঠিক আছে ভাই, বাট এটার জন্যই। ফরেক্সে তো আমরা সিঙ্গেল ক্যান্ডেল করি না ভাই। রবিন ভাই আমাকে কিছু বলতে দেয় না। হ্যাঁ সোহাগ ভাই আপনি বলেন, বাট একটু তাড়াতাড়ি চালু চালু বলেন। রবিন ভাই আমি তো ভাই সৌদিতে থাকি, এখন কি আমি বাংলাদেশের যে টাইমটা দেখাইছেন ওই টাইমে ট্রেড করবো? যদি বাংলাদেশের টাইমের সাথে আপনি বাংলাদেশের টাইম ফ্রেমটা বুঝেন, যে আপনার দেশে থাকলে বাংলাদেশে এখন কয়টা বাজে, তাইলে আপনি সৌদির টাইম ফ্রেমই করবেন। বাট আমি আপনার একটা হ্যাক দেখায় দিই। আপনি এইখানে ট্রেডিং ভিউতে যাবেন, যে যেই কান্ট্রিতে থাকেন, যে যেই কান্ট্রিতে থাকেন, টাইম ফ্রেমে যায় আপনি এখানে যদি সৌদি থাকে, অবভিয়াসলি আগে ঢাকা যদি থাকে সৌদি 100% আছে। সৌদির টাইম ফ্রেম জানেন আপনি? জি ভাই, এখন রিয়াদ বলো। এটা কি রিয়াল বলে? রিয়াদ। রিয়াদ না? আচ্ছা একটু হোল্ড করেন, তাহলে আমি দেখাই, আপনার দেখাইয়া দেই। রিয়াদ আর দেয়া থাকবে, এই যে এটা। আপনার দেশে এখন বাজে কয়টা? ভাই এখন 8টা 26 বাজে। এই যে ঠিক আছে, এই যে আপনি টাইম ফ্রেমটা চেঞ্জ করার পরে আপনারা এখানে দেখেন, এই যে 8টা 26 চলে আসছে, দেখছেন? এই যে আমার ট্রেডিং ভিউতে খেয়াল করেন, এই যে 8টা 25 মানে 26 চলে আসছে। তাহলে এইখান থেকে যেহেতু 8টা 26 চলে আসছে, আপনি এইখান থেকে যে ইন্ডিকেটর ইউজ করবেন কি, সেশন, শেষ। আপনার মুখস্থ করার দরকার নেই, যদি ঝামেলা মনে হয় এবার আপনি এখান থেকে দেখেন যে কোন কোন সময় কোন কোন সেশন অন হয়েছে। এই যে টোকিও সেশন, লন্ডন সেশন, নিউ ইয়র্ক সেশন। এটা যে যেই কান্ট্রিতে থাকেন ওই ওই কান্ট্রিতে ট্রেডিং ভিউটা নেবেন, এনাফ। আশা করি হ্যালো বুঝছেন। আচ্ছা ভাইয়া। ভাই, এক্সচেঞ্জে কি স্টকে ট্রেড করা পারফেক্ট হলো নাকি কারেন্সির উপরে ট্রেড করাটা পারফেক্ট হলো? আপনি স্টকেই করবেন, স্টকেও করতে পারেন, কারেন্সিতেও করতে পারেন, আপনার যেভাবে ভালো লাগে ভাই। বাট কারেন্সিতে বেস্ট ফরেক্সের জন্য। আচ্ছা পিকচার গুলো দিয়ে দিন। হ্যাঁ রবিন ভাই। হ্যাঁ বলেন। ভাই একটা কথা বলতেন। আচ্ছা ভাই, আপনি কোন অ্যাপসে ট্রেড করেন? আর এক্সনেসটা একটু মানে হিবিজিবি লাগতেছে আমার কাছে আর কি। ক্লাসটাই নেই নেই এখনো ভাই, ওটা নিলে আর হেবিজিবি লাগবে না, সময় দেন একটু। আচ্ছা ঠিক আছে। রবিন ভাই সাপ্লাই ডিমান্ড জোন তো জানাইছিলাম, সবই তো জানেন আপনারা। একটা কথা রবিন ভাই আমার একটা প্রশ্ন ছিল, করেন করেন। আমাদেরকে কি আপনি বাইন্যান্সে ক্রিপ্টোর উপর কিভাবে আমরা কাজ করব এইটা কি শেখাবেন? ভাই এটা 4-5 বার বলছি, অনেকগুলো ক্লাসে বলছি শিখাবো। ওকে, থ্যাংক ইউ। রবিন ভাই, আমার আজকের ক্লাসে একটা কোশ্চেন ছিল। বলেন। ভাই আমি একটা জিনিস বুঝলাম না, সেটা হলো যে আপনি ওই ভাই একটু আগে বললেন না যে নিউ ইয়র্কের ওই 7 PM থেকে 4 AM পর্যন্ত তো মার্কেট খোলা থাকে, রাইট? হ্যাঁ এরপরে আপনি ভাই যে একটু আগে দেখালেন ওভারলেপ, যেটা ওভারলেপ জিনিসটা তো ভাইয়া 7 AM থেকে 9:30 AM লেখা। এখন কথা হলো নিউ ইয়র্কের সেশনের সাথে তো আমার ওভারলেপের সেশনটা মিলতেছে না, এটা কারণ 7 PM থেকে 4 AM পর্যন্ত তো ভাই 7 PM পড়ে। এম ভাই ভুলে লেখছি, এটা একজন বলছিল, ওনারা তো আমি বইলা দিছি পরে। এমটা ভুলে, ওইটা পিএম ছিল। আচ্ছা আচ্ছা, 7 PM থেকে 9:30 AM, রাইট? নাইন না থার্টি না, পিএম 9:30 পিএম, আড়াই ঘন্টা জাস্ট। আচ্ছা আচ্ছা। বিটিসি মার্কেটটা ভাই কেমনে ছিল? বিটিসি মার্কেট, কি মার্কেট? বিটিসি বিটিসি কি বিটকয়েন? জিরো। যা সার্চ করেন তাইলেই তো হবে। এই যে এখানে যান, এখানে যাওয়ার পরে এই যে ক্রিপ্টো, এই যে ক্রিপ্টো গেলে এখান থেকে এই সার্চ থাকলে সরায় দেন, সবার আগে এই যে বিটিসি চলে আসবে। এখন যদি বিটিসির সাথে কি সব একই এরকম? সব যেগুলো সব পয়েন্ট কিনা লাগে ভাই, সব সব এক, সব এক। বাইন্যান্সে যেমন দেখেন এইখানে সেমই, কোনো এই জায়গায় ডিফারেন্স কোনো নেই। পয়েন্ট কিনা লাগে নাকি এমনি? আপনি চাইলে কয়েন কিনতেও পারবেন, আপনি চাইলে ট্রেডিংও করতে পারবেন। এটা সেটা কি বাইন্যান্সের দেখা দিবেন ভাই? পয়েন্ট কিনে কেমনে যে? সব দেখাই দিব ভাই, সব দেখাই দিব আপনি। রবিন ভাইয়া, বলেন। হ্যাঁ আমার একটা কোশ্চেন ছিল। আপনি তো বলছেন বিটিসির দাম বাড়বো, এটা কি বিটিসির দাম কমে আছে এখন, এটা কি দাম বাড়বো নাকি? অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে, উইদাউট ডাউট বাড়বে। ঠিক আছে রবিন ভাইয়া, বলেন। রবিন ভাইয়া, হ্যাঁ বলেন। এই এক্সনেস এর মধ্যে আপনার ফেয়ার ভ্যালু গ্যাপ যে ইন্ডিকেটরটা আছে ওইটা তো পাওয়া যায় না,
এই জন্যই তো ভাইয়া ট্রেডিং ভিউ। এক্সনেস তো আপনার ফুল প্যাকেজ দিবে না। আচ্ছা এসএমটিভি ভাইয়া কি বলতে চান বলেন ভাই। আসসালামু আলাইকুম ভাই, আমি একটু কথা বলতে চাচ্ছিলাম, ক্লাস রিলেটেড না, একটু আউটসাইড আর কি। আমরা কথা বললো ভাই, ওই যে আমি বাইন্যান্স আর কি পিটিভিতে বাই সেল করি, কালকে এক বড় ভাই বলতেছে ওই ইউএসডিটি নাকি দাম বাড়বো আর কি, এটা নাকি যারা ফরেক্স মানে ট্রেডিং করে এরা নাকি জানে আর কি সহজে। আমি একটু জানতে চাইছিলাম আর কি, আমি যত সময় কিনি বেশি লস খাই, বুঝছেন? 2টা দিন ওয়েট করেন, ক্রিপ্টো নিয়ে ক্লাস করাবো, লসই খাবেন না, এমন ফান্ডামেন্টাল বুঝাই দিব, লসই খাবেন না ইনশাআল্লাহ যদি স্পট ট্রেডিং জি করেন। ভাই, ফান্ডামেন্টাল অ্যানালাইসিসটা খুব জরুরি ভাই। ভাই সব দিব, ফুল প্যাকেজ। আপনার টাকা হালাল ছাড়া আমি আপনাদের থেকে একটা টাকাও নেই নি ভাই, এটা মাথায় রাখেন। আমার আল্লাহর রহমতে আমি যা শিখাইছি এইটাই আপনি বাংলাদেশে কেউ আপনার এইভাবে দিবে না, বাট তাও আর বহুত বাকি, বহুত বাকি, বহুত। শুধু একটু সময় দেন। রবিন ভাই, ভাই স্টক মার্কেটে শেয়ার কিভাবে কিনবো এটা দেখাবেন না? হ্যাঁ, স্টক মার্কেটে শেয়ার কিভাবে কিনবো সেটা দেখান। বাংলাদেশে তো বিও অ্যাকাউন্টই খোলা যাবে না ভাই, ঝামেলা। ভাইয়া ইন্ডিয়া যদি কেউ থাকে তাহলে ওইটা আলাদা হিসাব, তাহলে ওনারা দেখাইতে পারি জিরো দেয় টিরো দেয় কেমনে কি খুলবে না খুলবে ওগুলা, বাট বাংলাদেশে স্টক মার্কেট তো পসিবল না। আচ্ছা রবিন ভাই, যদি মালয়েশিয়াতে খুলে মালয়েশিয়াতে না, ওইটা তো আপনার নিজস্ব স্টক এক্সচেঞ্জ। আরে রবি ভাই, কি রে ভাই, ভাই যার যার নিজস্ব দেশের স্টক এক্সচেঞ্জ আছে, ওইটা আপনারা নিজেরা খুইলা নেবেন, বুঝছেন? বাট আমি চাইলেও স্টকে বানাইতে পারবো না ভিডিও। আচ্ছা রবিন ভাইয়া, আমি একটা ভিডিও দেখছিলাম যে ধরেন একদিন আগে একটা ইউটিউবার আপনার করতেছে যে ভাই আমি কি জানি না, আমার কিছু যায় আসে, যে যা করে করুক না, আমার কোনো সমস্যা নেই তো, বাট আপনার মাইকটা তো অনেক ডিস্টার্বিং ভাই, এটা বন্ধ করেন। আচ্ছা রবিন ভাই, আমি কি ফরেক্সে যে কোনো প্লেয়ার নিজে থেকে সাজাইতে পারবো? পারবেন, দেখাই দিব এটা আমি। জি। ভাই ব্রোকার ফিটা কেমনে কি ভাই? ব্রোকার ফিটা ভাই বুঝলাম না। এটা যখন একটা যদি আসবে তখন বুঝবে ভাই, সময় দেন ভাই, শুরু করি, ফরেক্সের ট্রেন্ডে শুরু করি। সবাই ভাই আজকে রাত্রের ভিতরে কোটিপতি হইতে চাই ভাই, সবাই কোনো প্রশ্নই করি না, সবাইটা শুনি, কিন্তু ভাই এত পরিমাণ বিরক্ত লাগে তা বলার মতো না। আজ এতগুলো ক্লাস হয়েছে, একটা কোশ্চেনও করি নাই। ফার্স্টার থেকে বলতেছি ভাই, আমার সময় দেন, আমি সব বইলা দিব ভাই, সব বইলা সব ভাই সবাই রে ভাই ট্রেডিং না শিখায় সবাই একটু টাকা বিলিতন করেন ভাই, সেটারও ভালো হয়। ভাই ভাই আপনার রবিন ভাই, হ্যাঁ বলেন। ভাই জরুরি কথা সবারই বলা শেষ, আমার মনে হয় যে এখন বের হয়ে যেতে পারেন। আচ্ছা রবিন ভাই, আমি একটা কথা বলি সবার উদ্দেশ্যে, ভাই একটা কথা বলি ভাই, বলেন হ্যালো। হ্যাঁ রবিন ভাই, আমি সবার উদ্দেশ্যে বলতে চাইছি, আচ্ছা যারা প্রশ্ন করবেন, যখন আপনি করবেন তখন আপনার মিউটটা ওকে আনমিউট করে পরে করেন, যখন আপনি কথা বলতে পারতেছেন না বা এই সুযোগ পাইতেছেন না তখন মিউট করে রাখেন। কিন্তু সবাই যখন একসাথে আনমিউট করে রাখেন তখন শব্দ আসে, অনেক কিছু আসে, যে একজনের কোয়েশ্চেন করলে ওইগুলো আমরা বুঝি না। তো যখন আপনি সুযোগ পাইতেছেন তখন আনমিউট করেন, কইরা বললেন, যদি দেয় সুযোগ তাহলে আপনি কথাটা বললেন, আর যদি সুযোগটা না দেয় আবার মিউট করে দেন, তাহলে সবার কথাগুলো আমরা বুঝতে পারি। এটা একটু খেয়াল রাখবেন ভাই, প্লিজ। আচ্ছা আচ্ছা, শুনুন সবাইকে ভাই, বলতেছি। আপনারা ভাই কেউ টেনশন করেন না ভাই, আপনি জিরো কি, র স্প্রেড কি, প্রো অ্যাকাউন্ট কি, যত ধরনের জিনিস আছে ভাই, স্ট্যান্ডার্ড কি, লট পিপ যা আছে, ফরেক্সে বলেন, ক্রিপ্টোতে বলেন, ক্রিপ্টো থেকে আপনি ট্রেড করবেন, স্পট ট্রেডিং কি, ক্রস মার্জিন কি, আইসোলেটেড মার্জিন কি, সব বইলা দিব ভাই, একটু সময় দেন জাস্ট। আপনার লগে কেমন জানি মাঝে মধ্যে মনে হয় যে আমি এগ্রেসিভ হয়ে যাইতেছি, খারাপ লাগে যে আপনারা তো আমারই ভাই, আপনার মাঝে মধ্যে মনে হয় যে খারাপ ব্যবহার করে ফেলতেছি, কেউ ব্যবহার কষ্ট পাবেন না ভাই, আমি সব দিয়ে দিব, সব দিয়ে দিব, আমার ভিতরে কিচ্ছু রাখবো না, আমি চাইও না রাখতে, শুধু একটু সময় দেন ভাই প্লিজ, স্টেপ বাই স্টেপ। সরি রবিন ভাই, আমাদের ব্যবহারে আপনি কষ্ট পেন না, আপনার অনেক না ধন্যবাদ। না কষ্ট নাই, আপনারা আমার কথায় কেউ কষ্ট পাবেন না, মাঝে মধ্যে এগ্রেসিভ হয়ে যায়, সো কেউ কষ্ট পাবেন না ভাই, আমি কাউকে ছোট করার জন্য বলি না, বাট একটু সময় দেন ভাই, একটু হোল্ড করেন, দেখতেছেন তো আমি কই নিয়ে যাওয়ার ট্রাই করতেছি, একটু সময় দেন ভাই, আমি 100% কোশ্চেনটা করি করেন ভাই, ডিস্ট্রিবিউশন ফেসটা একটু এক্সপ্লেন করে দেন। ওইখান থেকে মার্কেট যদি আপে থাকে ওইখান থেকে ডাউনের জন্য প্রফিট বুক করবে, এক কথায় ধরেন আপনি এইখান থেকে ট্রেড নিছেন, এইখান থেকে ট্রেড নিছেন, ট্রেড নেওয়ার পরে এটার অবস্থা তো ভালো না, আচ্ছা
বুঝাই দিচ্ছি। ধরেন আপনি এইখান থেকে ট্রেড নিছেন, এইখানে উপরে গেছে, এইখানে কি হয়েছে, অ্যাকুমুলেশন। এই জায়গাটাতে সব ভালো ভালো মানুষরা নিছে, সব ভালো ভালো মানুষ বলতে ইনস্টিটিউশনাল, হেজ ফান্ড, তারপর আপনার ধরেন ব্যাংক, ওরা এখান থেকে বাই করে। বাই করার পরে যেহেতু মার্কেট একটা দিকে দৌড় দেয়, তখন আমরা এইখানে সাপোর্ট রেজিস্ট্যান্স ফেয়ার ভ্যালু ড্র করার মাধ্যমে ট্রেড করি, পাবলিক পার্টিসিপেশন। এখন পাবলিকের টাকাও এখানে লাগছে, বড় বড় হেজ ফান্ডের টাকাও লাগছে, বাট প্রফিটটা তো এখনও বুক করে নাই। যেইখান থেকে প্রফিটটা বুক করা শুরু করে ওইটাই হলো ডিস্ট্রিবিউশন ফেজ। এবার এইখান থেকে এই যে যারা ট্রেড করতেছে ওরাও প্রফিট বুক করবে, যারা এখান থেকে পাবলিকরা ওদের ফ্লোতে ট্রেড নিছে ওরাও এখান থেকে প্রফিট বুক করবে। এখন এইখানে যদি সব প্রফিট বুক করে ফেলে, আবার নতুন সেলার যদি এন্ট্রি নেয়, তাইলে এই ডিস্ট্রিবিউশন ফেজ থেকে মার্কেট নিচে চলে যাবে। বাট আইডিয়ালি এটা যদি অ্যাকুমুলেশন হয়, পাবলিক পার্টিসিপেশন হয়, ডিস্ট্রিবিউশনের পরে আরও একটা সুইং যায়। দ্যাটস ওয়াই সাপোর্ট রেজিস্ট্যান্স 3বার 4বার কাজ করে, R1 R2 R3, বুঝছেন? ডিস্ট্রিবিউশনটা হলো জাস্ট প্রফিট বুকের জোন, যেই জায়গা থেকে মানুষরা প্রফিটগুলো বুক করতে চায়। দ্যাটস ইট। রবিন ভাই আপনি রাখেন, প্রশ্ন শেষ হবে না ভাই, আমাকে প্রশ্ন কোনদিন শেষ হবে না। আচ্ছা ভাই, থ্যাংক ইউ। আমার ব্যবহার কি কষ্ট হলে মাফ করে দিন ভাই। আসসালামু আলাইকুম। না না ভাইয়া, মাঝে মধ্যে একটু এগ্রেসিভ কথা বললেন, কারণ এইভাবে মিঠা মিঠা বলেন দেখে সবাই ঘাড়ের উপর উঠে থাকে, ঠিক আছে? একটু তিতা বলবেন, তখন দেখবেন যে সবাই তারের মতন সোজা আছে। কি লাভ ভাই, 1 মাস পর আপনারা আমার চিনবেন না, আমি আপনারা চিনবো না, শুধু শুধু খারাপ আর আচরণ কেউ করে। চিনুক না না চিনুক ভাই, আমি আমার মন থেকে বলতেছি যে সারা জীবন যতদিন বাইচে থাকুন ভাই, আপনার কথা মানে কলিজার ভিতরে গাইছে রাখুন। আমার ভাই যতদিন ধরে আপনি ক্লাস করতেছি ততদিন ধরে আপনি আমাদের টিচার, আলহামদুলিল্লাহ ভাই, সমস্যা না। থ্যাংক ইউ ভাই। আসসালামু আলাইকুম ভাই, তাহলে দোয়া রইল সবার জন্য। আল্লাহ আল্লাহ হাফেজ, হাফেজ। বড় বানাক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।